ছি ছি, আপনি এত খারাপ? আপনার লজ্জা করে না আমাকে এই অবস্থায় দেখছেন? না, আমার লজ্জা নেই। আপনাকে দেখে আমার খুব ভালোই লাগতেছে। কি বললেন আপনি? আশ্চর্য, আমি আমার বউকে দেখবো না তো কাকে দেখবো? হ্যাঁ, কিসের বউ? হ্যাঁ, আমি এই বিয়ে মানি না, বুঝেছেন? আমার বিএফ আছে। বয়ফ্রেন্ড আছে তো আমাকে কেন বিয়ে করছেন? আমার জীবন নিয়ে খেলা করার জন্য? চিন্তা করবেন না, আমি 3 মাস পরে আপনাকে ডিভোর্স দিয়ে চলে যাব, নিজেই চলে যাব। এখন আমাকে পোশাক পরতে দিন আর সরে বসুন আপনি। আপনার সাহস দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি। কই একটু ঘুমিয়েছি তাতেই আমার পরনের সব খুলে ফেলেছেন। ছি, এত অমানুষ আপনি। এই যে, মুখ সামলে কথা বলুন, বুঝেছেন? আমি আপনার স্বামী হই, আমি যা ইচ্ছে তাই করতে পারি। আপনাদের মতো মানুষদের জন্য না কিছু কিছু মেয়ে ধর্ষিত হয়, বুঝেছেন? এই কথাটা শুনে হাসিব রেগে গিয়ে ওর হাত দুটো চেপে ধরে ওর উপরে ওঠে। আর হাসিব বলতে থাকে, এই, অনেক কথা বলেছিস, আর একটি কথা বলবি না। যদি বলিস খুব খারাপ হবে। কি বলেন আপনি? হ্যাঁ, আপনার কাছে আর কি বা আশা করা যায়? ঠিকই বলছিস, আমি খারাপ। এখন দেখ কি করি। তখনই সাথী চিৎকার করে ওঠে। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে। সাথীর এমন চিৎকার শুনে সবাই চলে আসে হাসিবের রুমের সামনে আর বলতে থাকে, হাসিব দরজা খুলো, কি হয়েছে ভেতরে? হাসিব এখন কি করবে ভেবে পাচ্ছে না। একটু মজা করতে গিয়ে সাথী যে সিরিয়াসলি নেবে আর এমন কাণ্ড ঘটাবে সত্যিই ভাবতে পারছে না। কি হলো আসিফ, দরজা খোলো। আমাকে বাঁচান প্লিজ, কেউ আমাকে বাঁচান, এই লোকটা আমাকে মেরে ফেলবে। আবারও সাথী এমন চিৎকার করে যে হাসিব সাথে সাথেই ছেড়ে দেয়। আর এই ফাঁকে সাথী কাপড় পরে সোজা গিয়ে দরজা খুলে দেয় আর সবার সামনে বলে, আমাকে কেউ বাঁচাও, এই লোকটা আমাকে মেরে ফেলবে। আমার গলা চেপে ধরেছিল, আপনারা না আসলে আমি এতক্ষণে শেষ হয়ে যেতাম। আমাকে কেউ প্লিজ বাবার বাসায় নিয়ে চলো। সাথীর মুখে এমন কথাটা শুনে হাসিবের বাবা কষি একটা থাপ্পড় দেয়। তোকে এই শিক্ষা দিয়েছি আমি? হ্যাঁ, তুই যে আমার ছেলে এটা ভাবতে আমার লজ্জা লাগছে। তোর প্রতি আমার ঘৃণা হচ্ছে। বাবা, বিশ্বাস কর, এমন কিছু হয়নি। এই মেয়েটির... চুপ কর, আর একটি কথা বলবি না। যদি বলিস বাসা থেকে বের করে দেব। সবাই ভাবছেন কি হয়েছে, তবে শুনুন। হাসিব পড়াশোনা শেষ করেছে, এখন তার বাবা মা মেয়ে খুঁজছে, বিয়ে দেবে। কারণ ছেলে যথেষ্ট পরিমাণ বড় হয়েছে। মেয়ে খুঁজতে খুঁজতেই সাথীকে পছন্দ করে ফেলে সবাই। আর সাথে সাথেই দিন তারিখ ঠিক করে বিয়ের। এর কিছুদিন পরেই বিয়েও হয়। তো আজ বাসরাত। বাসরাত নিয়ে প্রতিটা ছেলেই স্বপ্ন দেখে, তেমনি হাসিবও দেখেছিল। এই সব চিন্তা করে করে বাসর ঘরে ঢুকেই দেখে বউ শুয়ে আছে। আর এই অবস্থায় খুব সুন্দর লাগছিল সাথীকে। নিজেকে কন্ট্রোল করতে না পেরে হাসিব বিনা অনুমতিতেই সাথীর শরীরের সব পোশাক খুলে ফেলে। আর তখনই সাথীর ঘুম ভেঙে যায়। আর পরে তো সব দেখছেন কি হচ্ছে। আমাকে বাবার বাসায় নিয়ে যান প্লিজ, কেউ নিয়ে যান। সমস্যা নেই মা, ও আর কিছু করবে না তোমাকে। উনি নাকি একটা মেয়েকে ভালোবাসে, তাই আমাকে বউ হিসেবে মেনে নিতে পারবে না। এসব কি বলতেছো সাথী তুমি? মিথ্যা বলে আমাকে চুটক করতে চাও তুমি? আমি কেন মিথ্যা বলবো? হ্যাঁ, আপনি নিজেই বলেছেন। একদম চুপ করো, আর একটিও মিথ্যা কথা বলবে না, বলে দিলাম। তখনই সাথী বলে ওঠে, আচ্ছা ওয়াশরুমটা কোন দিকে? সাথীর কথা মতো একজন ওয়াশরুম দেখিয়ে দেয় আর সাথী ওয়াশরুমে চলে যায়। প্রায় 10-15 মিনিট পরে সাথী ওয়াশরুম থেকে আসে। এসে বলতে থাকে, আমি এই বাসায় থাকবো না, আপনার ছেলের অন্য কারোর সাথে সম্পর্ক আছে। হাসিব, সাথে যে সব বলতেছে সব কি সত্য? হ্যাঁ, না বাবা, এইসব সত্যি না। তো আমি মিথ্যা বলছি? হ্যাঁ। সাথীর কথাটা শেষ হতে না হতেই বাইরে কলিং বেলের শব্দ হয়। এত রাতে আবার কে আসলো বুঝলাম না। হাসিবের মা গিয়ে দরজাটা খুলে দেয় আর দেখতে পায় যে একটা মেয়ে এসেছে। হাসিবের মা জিজ্ঞেস করে, কে তুমি, কাকে চাই? হ্যাঁ, হাসিব বাসায় আছে, আমি ওর। মেয়েটার কথা শুনেই সবাই তো অবাক, কি হচ্ছে এই সব কিছুই বুঝছে না কেউ। আরো বেশি অবাক হয় হাসিব। হাসিবের বউ আমি। এই মেয়ে কি বলতেছো এসব? তোমার মাথা ঠিক আছে কি? অবশ্যই আমার মাথা ঠিক আছে। কই হাসিব, কই হাসিব, কই? হ্যাঁ, তখনই হাসিব সামনে এসে বলে, এই মেয়ে, আপনার সমস্যা কি? হ্যাঁ, মুখে যেটাই আসছে সেটাই বলে যাচ্ছ। মানে আমি মিথ্যে বলতেছি?
তুমি আমাকে গোপনে বিয়ে করেছো, আর এখন কি না মিথ্যের আশ্রয় নিতেছো? আর একটি কথা বললে এমন তাপ্পড় দিব না তোমাকে। প্লিজ হাসিব, আমার এমন সর্বনাশ করিও না। তোমার কাছে আমাকে আশ্রয় দাও। যখনই শুনেছি তুমি অন্য কোথাও বিয়ে করেছো, আমি আর ঠিক থাকতে পারিনি, তাই তোমাকে না জানিয়ে চলে এসেছি। এবার কিন্তু বেশি হচ্ছে। আমি আপনাকে কখনো দেখি নাই। আর আপনি বিয়ের কথা বলছেন? ঠিক তখনই সাথী বলে ওঠে, দেখেছেন তো, আমি মিথ্যা কথা বলি নাই। আপনার ছেলের অন্য কোথাও সম্পর্ক আছে, তাই তো আমাকে বউ হিসেবে মেনে নিতে পারছে না, আর আমাকে মারার চেষ্টাও করেছে। আমি আর একটু এই বাড়িতে থাকবো না। আমি বুঝে গিয়েছি এইসব কিছু তোমার সাজানোর নাটক, তাই না? নাটক হবে কেন? হ্যাঁ, এখন তো আপনার আসল পরিচয় বেরই হয়েছে। আর আপনারা কেমন সন্তান জন্ম দিয়েছেন? হ্যাঁ, আপনাদের না জানিয়ে বিয়ে করে। এদের মতো কিছু ছেলের জন্য না আমাদের মতো মেয়ের সুন্দর জীবনটা নষ্ট হয়ে যায়। সাথীর কথা কেউ বিশ্বাস করবেন না। ও নিজে নাকি অন্য একটা ছেলেকে ভালোবেসে, তাই আমাকে বলছে 3 মাস পরে ডিভোর্স দেবে। এখন আবার আমার নামে মিথ্যা কথা বলতেছে। আর এই সাথী এই মেয়েটিকে মনে হয় সেট করেছে আমার নামে মিথ্যা কথা বলার জন্য। তখনই মেয়েটা বলে ওঠে, আশ্চর্য, আমি মিথ্যা কথা বলবো কেন? হ্যাঁ, প্রমাণ নেবেন আমার? কি প্রমাণ আছে তোমার কাছে? হ্যাঁ, এই দেখুন আমাদের বিয়ের কাগজপত্র। দেখি কাগজটি। এরপরে হাসিব হাতে কাগজটা নিয়ে তো অবাক, কারণ এখানে হাসিবের সাইন দেওয়া আছে। কিন্তু হাসিব তো কখনো এমন কাগজে সাইন করেনি। কি হলো, এমন করে কি দেখছেন? হ্যাঁ, এটা আপনার সাইন। এটি তো আমার সাইন নাও হতে পারে, অন্য কেউ দিয়েছে হয়তো। না, অন্য কেউ দেয়নি, আপনি দিয়েছেন। আরো প্রমাণ নেবেন আপনি? আর কি প্রমাণ আছে? হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, যে কাজী অফিসে আমরা বিয়ে করেছি সেই কাজীকে ফোন দেই, উনি সব কিছু বলবে। ঠিক আছে, ফোন দেন তবে। এরপর মেয়েটা ফোন দেয় আর ফোন লাউড স্পিকারে বেড়ে দেয়। কাজীর কথা শুনে তো সবাই অবাক, কারণ কাজীও বলছে বিয়ে হয়েছে। এই মেয়ে, তুমি মিথ্যা কথা বলবে না, সত্যি করে বলো তুমি কে আর কোথা থেকে এসেছো? আমি তোমার বউ, আর তোমার কাছে এসেছি। আর যদি এখন মেনে না নাও, তবে পুলিশের কাছে যেতে বাধ্য হব। এমন কথাবার্তা শুনে পুরা বাড়ির সবার মাথার উপর মনে হচ্ছে ছাদ ভেঙে পড়লো এমন অবস্থা। আরো বেশি অবাক হয় হাসিবের বাবা মা, কারণ এতটা বিশ্বাস করার পরেও হাসিব আমাদের একটা কথাও জানায়নি। এমন সময় হাসিবের বাবা বলে ওঠে, আচ্ছা, তোমার নাম কি মা? আমার নাম হলো রিফা। তোমাদের বিয়ের কতদিন হলো? 6 মাসের মাথায় পড়েছে। আচ্ছা ঠিক আছে মা, সবকিছু ঠিক হবে, চিন্তা করিও না। তুমি আজ থেকেই এই বাড়িতে থাকবে। কিন্তু হাসিব যে বিয়ে করেছে, এখন কি হবে? কি আর হবে, দুজনেই থাকবে। হাসিবের মা, আমাদের গেস্ট রুমে সিফাকে নিয়ে যাও, আজ থেকে ওইখানে থাকবে। ওখানে থাকবো মানে? আমি হাসিবের সাথে থাকতে চাই। আজ তো ওই রুমে থাকো, কাল দেখা যাক কি হয়। ঠিক আছে। এরপর হাসিবের বাবার কথা মতো রিফাকে নিয়ে যাওয়া হয় ওই রুমে। বাবা, তুমি এসব বিশ্বাস করলে? একদম চুপ থাক। তোর মতো খারাপ জঘন্য ছেলেকে আমি জন্ম দিয়েছি ভাবতে আমার লজ্জা লাগছে। কিসের অভাব ছিল হ্যাঁ তোর? যখন যা চেয়েছিস তাই দিয়েছি, আর সে তুই কিনা ছি 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 ছি, ভাবতে কেমন লাগছে। সত্যি বাবা, আমি এমন কাজ করি নাই, এইসব সাথী করেছে, আমার মন বলতেছে। বাবা দেখেন, সত্যিটা এখন বের হয়েছে তো। আপনার ছেলে আমাকে দোষ দিচ্ছে। আমি কালকেই বাবার বাসায় চলে যাব। ঝগড়া থামো সবাই, এখন সবার রুমে যাও, এই বিষয় নিয়ে কাল কথা হবে। না, আমি আপনার ছেলের সাথে থাকবো না। একে তোমার জীবনটা শেষ করে দিল, তার উপর আবার রাতে যদি খারাপ কিছু করে তখন? কিছু হবে না, যাও রুমে যাও। আর হাসি, যদি আরেকবার শুনে তুমি এমন কিছু করেছো তো আমার মরা মুখ দেখবা। ঠিক আছে বাবা। এরপর সবাই রুমে রুমে চলে যায়। তো হাসিব রুমে আসতে না আসতেই সাথী বলতে থাকে, আমাকে যতটা সহজ সরল ভাবছো, আমি কিন্তু ততটা না। আমি জানি তুমি এসব কাহিনী গড়াইছো। আহা, ঠিকই বুঝেছেন। আপনি কেন এমন করলেন? এইসব মিথ্যা অপবাদ কেন দিলেন? আমি অন্য একজনকে ভালোবাসি, এটা ছাড়া আমার কোনো উপায় ছিল না। তাই বলে আমাকে সবার সামনে ছোট করলেন? কি এমন দোষ করেছি? আমি সবকিছু আগে থেকে ভেবে রেখেছিলাম, যখনই আপনি আমার উপর ঝাঁপিয়ে পড়বেন ঠিক তারপরে এমন কিছু হবে। রিফা, আপনার কে হয়? ও আমার বান্ধবী। আরেকটি কথা বলতে চাই, সেটা হলো আমার স্বাক্ষর কোথায় পেলেন? একদিনেই দেখি সব কিছু জানতে চান, 3 মাসে আস্তে আস্তে সব জানবেন। ও, আপনি যে কতটা খারাপ সেটা বুঝে গেছে।
দয়া করে যার জন্য এমন কাজ করেছেন সেই জন্য আপনাকে ছেড়ে না যায়। এত কথা ভালো লাগে না, চুপ থাকেন। কথাটা বলতে না বলতেই সাথীর ফোনে রিংটোন বেজে ওঠে, আর সাথে সাথে ফোনটা রিসিভ করে সাথী বলতে থাকে, জান, তোমার প্ল্যান অনুযায়ী সব কাজ হয়েছে। এখন শুধুমাত্র 3টা মাস অপেক্ষা, তারপরে তোমার কাছে সব সহজ চলে যাব। জানো, এই পরিবারের সবগুলাই না বোকা, একটুও কষ্ট হয়নি। এই কথাটা হাসিব শোনার সাথে সাথে সাথী কেমন ভাবে, তোর এত বড় সাহস! তুই কিনা আমার পরিবারের লোককে বোকা বলিস? ওরা তোকে সম্মান করেছে, বুঝেছিস? তুই আমাকে থাপ্পড় দিলি? এত বড় সাহস তোর? হ্যাঁ, আবার কি চিৎকার করব? সেটা তোর ব্যাপার, তুই কি করবি না করবি। তোর মতো রাস্তার মেয়ে বেশ্যা এইগুলা ছাড়া আর কি বা করতে পারে? এই, মুখ সামলে কথা বল। চুপ করে ঘুমা যা, বেয়াদব মেয়ে কোথাকার, লজ্জা করে না বিবাহিত স্বামীর সামনে পরপুরুষের সাথে কথা বলিস? কেন, জ্বলছে নাকি? আর তোর মতো খ্যাত ছেলেকে আমি স্বামী হিসেবে মানবো? এটা কেমন করে ভাবলি? হ্যাঁ, হাসিস কেন? হ্যাঁ, একদিন দেখবি এই কেত ছেলেটার কাছে ফিরে আসতে হবে তোকে, কিন্তু তখন আর পাবি না। এইসব স্বপ্নই দেখতে থাক। এবং ঝগড়া করে দুজনে ঘুমিয়ে পড়ে, কারণ অনেক রাত হয়েছে। তাতেই আবার আজ বিয়ে হয়েছে, অনেক ক্লান্ত। তো পরের দিন সকালবেলা উঠে দেখে রিফা সব কাজ করছে বাসার। তো এটা দেখে তো সবাই অবাক, বিশেষ করে হাসিব আরো বেশি অবাক হয়। তখনই হাসিব জিজ্ঞেস করে, এই আপনি কি করতেছেন এইসব? হ্যাঁ, কি করে জানো না? বিয়ে হয়েছে, শ্বশুর বাড়িতে এসেছি, কাজ তো করতে হবে, তাই কাজ করতেছি। ভালোই নাটক করতে পারো। কিসের নাটক? কিসের নাটক করি আমি? হ্যাঁ, সেটা আপনি ভালো জানেন কি নাটক করতেছেন। ওভার অ্যাক্টিং বেশি হচ্ছে আমার মনে হয়। এই তুই চুপ করবি হাসিব? বাবা, তুমি জানো না এই মেয়েটি নাটক করতেছে? আর একটি কথা বলবি না। বিয়ে যখন চুপ করে করেছিস তখন মনে ছিল না, এখন এসব বলতেছিস? এই মেয়েকে আমি তো সত্যি বিয়ে করে নাই। সেটা তো কাল দেখলামই। এখন বিয়ে যখন করেছিস তখন দুটা মেয়েকেই নিয়ে সংসার করতে হবে। তখনই সাথী বলে ওঠে, এটা অসম্ভব। আমাকে মাফ করিও মা, আমি জানতাম না হাসিব এমন একটি কাজ ঘটাবে। না, আমি আমার স্বামীর ভাগ আর অন্য কাউকে দিব না। হাসিব একান্তই আমার। তখনই এটা নিয়ে একটু ঝগড়া হয় সাথী আর রিফার মধ্যে। এইদিকে হাসিব বুঝছে না কি হচ্ছে এসব, কারণ হলো এরা তো দুজনেই প্ল্যান করে রেখেছে, কিন্তু আবার ঝগড়াও করছে। ব্যাপারটা বুঝলাম না। ঠিক তখনই আবারও সাথীর ফোন কল আসে, আর সাথী উপরে চলে যায়। এইভাবে সারাটা দিন ঝগড়া চলতে থাকে, বাড়িতে পরিবেশটাই নষ্ট করে ফেলে ঝগড়া করে। তো যখন রাত হয়, হাসিব প্ল্যান করেই রিফার রুমে চলে যায়। রিফা, এই রিফা। আই, কে কে এত রাতে কে আমার রুমে? কি আবার তোমার স্বামী হাসিব আমি। তো এখানে কি করতেছো? স্বামী বউর কাছে কেন আসে জানো না বুঝি তুমি? না, জানি না। স্বামী আসে আদর করতে, তেমনি আমিও এসেছি আমার বউকে আদর করতে আজ রাতে। আই, একদম আমার কাছে আসবেন না। সেটা বললে তো আর হবে না, আমি এখন তোমার সাথে শারীরিক সম্পর্ক করব। আই না, প্লিজ, যদি আমার কাছে আসো তো আমি কিন্তু চিৎকার করে উঠবো। চিৎকার করার সমস্যা নেই, আমি আমার বউয়ের কাছে আসতেই পারি, সবাই এটা ভাববে। প্লিজ, আমার এত বড় ক্ষতি করবেন না। কে শোনে আর কার কথা? হাসিব সোজা রিফাকে বিছানায় শুয়ে হাত দুটো চেপে ধরে। এখন তো শুরু, আরও অনেক কিছু হবে। আমাকে নষ্ট করিও না প্লিজ, তোমার পায়ে পড়ি আমি। তখনই হাসিব রিফার শরীর থেকে এক টানে কাপড়টা খুলে ফেলে। উফ, কি সুন্দর লাগতেছে। প্লিজ হাসিব, এমন করিও না। আমি আমার বউকে যা খুশি তাই করব, এতে কারো কি? হ্যাঁ, এটা বলি রিফার ঠোঁটের কাছে হাসিব ঠোঁট আনতে নিজেকে ছাড়ার জন্য অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু এদিকে কোনো বাধায় হাসিবকে আজ আটকাতে পারবে না। আর কিছু না ভেবেই রিফার ঠোঁটে ঠোঁট লাগিয়ে দেয়, আপন মনে কিস করতে থাকে। রিফাও ভেবে নিয়েছে হাসিবের হাত থেকে আর নিজেকে কোনোভাবেই বাঁচাতে পারবে না। কিন্তু 5 মিনিট কিস করার পর হাসিব নিজেই রিফাকে ছেড়ে দিয়ে বলতে থাকে, এখনো সময় আছে, বল তুই কি আমার সত্যিকারের বউ নাকি সাজানো? নিজের বউ। ও ঠিক আছে। এটা বলে হাসিব আবারও যখন ঝাঁপিয়ে পড়ে রিফার উপর, ঠিক তখনই রিফা বলে ওঠে, আপনি আমার কেউ না, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি তোমার স্বামী হই গো সোনা,
সত্যি কেউ না, এসব সাজানো নাটক। সব কিছু সাথী প্ল্যান করেছে, তাই তো? হুম, সবকিছুই সাথীর প্ল্যান ছিল বিয়ের আগে থেকেই। সাথী যদি অন্য কোনো ছেলেকে পছন্দ করে তবে বিয়ে করলো না কেন? ওর বাবার কথা রাখতে এসব করেছে। 3 মাস হলে ও ঠিকই চলে যাবে এখান থেকে, আপনাকে মিথ্যে অপবাদ দিয়ে। এসব কথা কালকে বলবে সবার সামনে? ঠিক আছে, বলবো। যদি না বলো তবে কিন্তু তোমার সাথে এমন কাজ করব ভেবেই পাবে না। আজ তো এইটুকু করলাম। ঠিক আছে। এখানে হাসিব আর কিছু না বলে সোজা নিজের রুমে যায়। গিয়ে সাথী প্রশ্ন করে, কি রে, কই ছিলে এতক্ষণ? কোথায় আবার? রিভার রুমে গিয়েছিলাম। ওর রুমে কেন গিয়েছিলি? হ্যাঁ, বউর রুমে স্বামী যাবে না তো কে যাবে? গিয়ে অনেক আদর ভালোবাসা দিয়ে আসলাম। হাসিবের মুখে এমন কথা শুনে সাথী একটু চমকে যায়। ভালোবাসা মানে? ভালোবাসা মানে শারীরিক সম্পর্ক করে আসলাম আমার অন্য বউয়ের সাথে। আচ্ছা, কাল কথা হবে, আজ আমি খুবই ক্লান্ত। সাথী আর একটা কথাও না বলে ঘুমিয়ে যায় আর মনে মনেই ভাবতে থাকে। রিফার সাথে এমন কাজ করলো, আর রিফা একটু চিৎকারও করলো না? ওকে তো সব বুঝিয়ে দিয়েছি কি করলে কি করতে হবে। সেই দিন রাতটাও এইভাবেই কেটে যায়। পরের দিন সকালবেলায় হাসিব সবাইকে এক জায়গায় জড়ো করে আর বলে, কিছু কথা বলতে চাই আমি। সবাই ভাবছে কি এমন বলবে যে সবাইকে জড়ো করলো। এইদিকে সাথীর মনও ছটফট করছে, কি এমন হাসিব বলবে যে সবাইকে এক করলো। কি বলবি বল, আমার কাজ আছে হাসিব। রিফা, এদিকে আসো আর সবটা খুলে বলো কি হয়েছে আমার সাথে। তো রিফার সামনে এসে বলতে থাকে। রিফার কথা শুনে তো সবাই অবাক। কাল রাতে হাসিব আমাকে হুমকি দিয়েছে, আমি যদি মিথ্যা না বলি তবে আমার বাবা মাকে মেরে ফেলবে। হোয়াট? এই রিফা, তুমি কি বলতেছো এইসব? আমি যা সত্যি তাই বলবো হাসিব, আমি মিথ্যে বলবো না, এতে আমার যা ইচ্ছে হোক। তোমার মাথা ঠিক আছে? তুমি কি বলতেছো? হুম, আমি ঠিক আছি। প্লিজ হাসিব, আমার বাবা মার কোনো ক্ষতি করিও না, তোমার পায়ে পড়ি আমি। তুমি কাল রাতে কি বললে আর আজ কি বলতেছো এইসব? তুমি না এমনটা করতে পারো না রিফা, প্লিজ সত্যিটা বলে দাও। আমাকে মাফ করবে হাসিব, আমি যা সত্যি তাই বলেছি। ঠিক তখনই হাসিবের বাবা বলতে থাকে। তুই মিথ্যা বলার জন্য ওকে হুমকিও দিয়েছিস? না বাবা, বিশ্বাস করো আমি এমনটা কিছুই করিনি। তাহলে কি রিফা মিথ্যা বলতেছে? হ্যাঁ, বাবা, রিফা মিথ্যা বলতেছে সব কিছু। প্লিজ হাসিব, আমাকে এসব মিথ্যে অপবাদ দিও না। যদি এমন কিছু বলো তো নিজেকেই শেষ করে দিব। তুমি চুপ করো রিফা, তোমার কিছুই হবে না। প্লিজ বাবা, আমার বাবা মার যেন কোনো প্রকার ক্ষতি না হয়। আসিফ, সত্যি করে বলতো তুই কি চাস? তুই যদি আগে রিফাকে বিয়ে করেছিলি তো আমাদের জানালি না কেন? মেয়েটার জীবন নিয়ে এমন কেন খেললি কেন? বাবা, তুমি আমার কথা বুঝতে চাইতেছো না কেন? আমি রিফাকে চিনি না। এই, একদম চুপ কর। আমার সামনে আর একটি মিথ্যা কথাও বলবি না। যদি নাই বিয়ে করিস তো কাল রাতে কেন ও রুমে গিয়েছিল? আমি গিয়েছিলাম শুধুমাত্র এটাই বলতে যে তুমি কে আর কি চাও। না হাসিব, তুমি এমনটা বলো না। তুমি আমার সাথে 3 থেকে 4 ঘন্টা থেকেছো, আমাকে অনেক কিছু করেছো, আর বলছো আমি যেন বলি আমি তোমার বউ না। সব কিছু আমি সাজাচ্ছি, আর এসব না বললে আমার বাবা মাকে মেরে ফেলবে। তোর মতো ছেলে আমি জন্ম দিয়েছি, ভাবতে লজ্জা লাগছে আমার। হাসিব, ছি 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 ছি। ঠিক তখনই সাথী বলে ওঠে, বাবা, আমি কিছু বলতে চাই। বলো, কি বলবা তুমি? রিফা যা বলছে সব সত্যি কথা। তুমি সেটা কেমনে জানলে? বাবা, হয়েছে কি, রিফা যখন বলল যে 3-4 ঘন্টা থেকে ওর সাথে, তখনই আমি কনফার্ম হলাম। কারণ হাসিব তো কাল রাতে আমাকে বলেছিল যে সাথী তুমি থাকো, আমি একটু বাইরে যাব। কিন্তু এটা জানতাম না যে রিফার রুমে গিয়েছিল। আর কত প্রমাণ নিবি হাসিব? হ্যাঁ, আমাকে আর সবার সামনে ছোট করিস না প্লিজ। বাবা, শুধুমাত্র এইটুকুই জেনে রাখো, আমি বড় চক্রে ফেসে গেছি। চুপ কর, আর একটি কথাও বলিস না। তখনই রিফা বলে, বাবা, আমি এখানে আর একটু থাকবো না, আমি আমার বাবা মার কাছে চলে যাব। যদি হাসিব কোনো ক্ষতি করে দেয় তখন? না, তুমি কোথাও যাবে না, এখানেই থাকবা। তোমাকে ও যেহেতু বিয়ে করেছে তো তুমি এখানেই থাকবা। না, আমি এত কষ্ট করে থাকবো না বাবা। আমার স্বামী অন্য একটা মেয়ের সাথে রুমে থাকবে, খাবে, ঘুরতে যাবে, এটা আমি সহ্য করতে পারবো না। তবে তুমি কি করতে চাও? আমার জীবনটা তো নষ্ট করেছে, আমি আর চাই না অন্য একজনের জীবনও নষ্ট হোক।
তবে কি করবে? হয় আমাকে ডিভোর্স দে, না হলে অন্যজনকে ডিভোর্স দিক। এটা কখনোই সম্ভব না। তোমরা দুজনেই থাকবে, ও দুজনেই দেখাশোনা করবে। না, এটা হয় না। এত কথা বলতে পারবো না। দুজনে থাকো, ওকে? আমি এখন একটু কাজে যাব, পরে কথা হবে। তখনই সাথী বলে, বাবা, আজ তো আমাদের বাসায় যেতে হবে। ও হ্যাঁ, আমার মনেই ছিল না। আচ্ছা শোনো, দুপুরে যেও, আমি একটু কাজ থেকে আসি। ঠিক আছে বাবা। এরপরে সবাই সবার রুমে চলে যায়। এইদিকে হাসিব বুঝছে না কি হচ্ছে এর সাথে। সবাই দেখে গেম খেলছে, একদিকে সাথী, অন্যদিকে রিফা, আরেকদিকে বাবা ও কোনো প্রকার কথাও বিশ্বাস করছে না। আচ্ছা রিফা এমন করলো কিভাবে? ও তো কাল রাতে বলল সব সত্যি বলবে, কিন্তু আজ এমন পাল্টি খেলো কেমনে? এই সব ভেবে ভেবে হাসিব রুমে আসতেই, এখনো এত বড় খেলোয়াড় হওনি মিস্টার হাসিব। তোমরা যেটা করতেছো একদমই ঠিক করতেছো না। এর জন্য খুব বড় মাসুল দিতে হবে তোমাদের। এই সাথী এত ছোট খেলোয়াড় না, বুঝেছেন? আমি যেমন করেই হোক না কেন আমার ভালোবাসার মানুষের কাছেই যাব। যার জন্য এতে কিছু করতেছো সেই যেন তোমাকে না ঠকায়। সেটা তোকে বলতে হবে না, ওর প্রতি আমার বিশ্বাস আছে, বুঝেছিস? একটি কথা বলি, উত্তর দিবা? কি কথা? রিফা, ফলটি হলো কেমনে? হ্যাঁ, জানতেই হবে নাকি? হুম। ওর কাছে ফোন আছে। তুই যখন কালো সব বললি তখনই সন্দেহ হয়েছিল আমার, তাই তো মেসেজে সব কিছু বলে দিয়েছি কি কি করতে হবে। ও আচ্ছা, একদিন অনেক কাঁদবে আমার জন্য, মনে রাখিও। কাঁদবো? সেটা আবার তোর জন্য? তাও আমি? তুই আমার কে, হ্যাঁ, যে তোর জন্য কাঁদবো আমি? সময় বলে দেবে। নিজেকে কখনো আয়নায় দেখেছিস? হ্যাঁ দেখেছি, অনেকবার। ভেবে দেখ, তুই কোথায় আর আমি কোথায়। তোর মতো খ্যাত ছেলের সাথে কি যায় আমার। আর শোন, তোকে আমি কালকে দেখাবো। যাকে আমি ভালোবাসি সে দেখতে কেমন সুদর্শন। সৌন্দর্যতেই সব কিছু থাকে না। তো এইভাবেই হাসিব ও সাথীর মধ্যে অনেক তর্ক বিতর্ক হয়। এর মধ্যে আবার হাসিবের বাবা কাজ ছেড়ে বাসায় আসে দুপুরে। আসিফ, বোমা কোথায় তোমরা? হাসিব সাথী বাবার ডাক শুনে রুম থেকে বের হয়ে আসে। বাবা বলো। বিয়ের পরের দিন তো বড় বউ দুজনেই শ্বশুর বাড়িতে যাইতে হয়। তো তো মানে তুই সাথীকে নিয়ে ওর বাবার বাসায় যাবি আর 2 দিন থেকে আসবি। অসম্ভব, আমি যাব না ওদের বাসায়। আর একটা কথা বলতো, যাবি না? হ্যাঁ, আমি যাবই না। তখনই সাথী বলে ওঠে, বাবা দেখেছেন আপনার ছেলে কেমন করে? আমি রুমের ভিতরে কত করে বললাম 2 দিন থেকেই আসবো, কিন্তু ও নাকি যাবেই না। আসিফ, তুই যদি না যাস তো অনেক খারাপ কিছু ঘটে যাবে, কিন্তু মনে রাখিস বাবা। বাবার এমন কথায় হাসিবও শেষমেশ রাজি হয়ে যায়। ঠিক বিকাল 5টায় দুজনেই গাড়ি নিয়ে বের হয় সাথীর বাবার বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তখন হাসিবের মাথায় একটা চিন্তায় কাজ করছে, কি থেকে জানি কি হয় আল্লাহ ভালো জানে। এই গাড়িটা থামাও। গাড়ি থামাবো মানে? এই নির্জন রাস্তায়? যা বলেছি তাই করো। তো হাসিবও সাথীর কথা মতো গাড়িটা থামানোর সাথে সাথে সাথী নেমে পড়ে আর পেছনে দৌড়াতে থাকে। এইদিকে হাসিবও কিছু না বুঝে সাথীর পিছে পিছে যায় আর গিয়ে দেখতে পায় যে সাথী একটা ছেলের সাথে কথা বলছে। কেমন আছো সবুজ তুমি? তোমাকে ছাড়া কি আমি ভালো থাকতে পারি বলো? এই তো তোমার কাছে এসেছি। তার আগে বলো, এই দিকে কোথায় যাচ্ছিলে? আরে কোথাও না, মন খারাপ তাই হাঁটতেছিলাম। কি ভাগ্য তোমার সাথেও দেখা হলো। এটাই হলো আমাদের ভালোবাসার টান। জানো, তোমাকে না খুব মিস করছিলাম, কিছুই ভালো লাগছিল না আমার। আমারও একই অবস্থা। তোমাকে ছেড়ে আর কোথাও যাব না সোনা পাখি আমার। সবাই ভাবছেন সবুজ লোকটা আবার কে। এখানে সবুজকেই সাথী ভালোবেসেছিল, তাই এত কিছু করেছে হাসিবের সাথে। ঠিক তখনই সবুজ সাথীকে জড়িয়ে ধরে তখনই ঠোঁটে কিস করতে যাবে, সেই সময়ই হাসিব বলে ওঠে, এই দাঁড়াও ওখানে। এই আপনি কি আর এখানে কি করতেছেন? আমি কি সেটা সাথীকে বলো, আর সাথীকে ছেড়ে দাও। হোয়াট? কে এই লোকটার সাথে? ওর সাথে তো আমার বিয়ে হয়েছে। তাই নাকি? এই বলছি না, সাথীকে ছেড়ে দে। যদি ছেড়ে না দেই কি করবি? কথাটা শোনা মাত্রই হাসিব গিয়ে সবুজের শার্টের কলার ধরে বলতে থাকে, তুই আমার সামনে আমার বউয়ের গায়ে হাত দিস? এত বড় সাহস তোর? হ্যাঁ। এটা বলেই সবুজকে মারতে থাকে। আর এইদিকে সাথী তো অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ হাসিবকে বোকা মনে করেছিল, আর ওই নাকি সবুজকে এমন করে মারছে। এই ছাড়ো দুজনকে, প্লিজ ছাড়ো।
ঠিক তখনই হাসিব সাথীকেও খুব জোরেই একটা থাপ্পড় দেয়, এখান থেকে সরে যা। বলে আবারও সবুজকে মারতে থাকে। ঠিক তখনই একটা গাড়ি এসে থামে, আর গাড়ি থেকে একটা সুন্দরী মেয়ে নেমেই বলতে থাকে, এই সবুজ, এই তুমি এখানে কি করছো? হ্যাঁ, তোমার জন্য আমি কত সময় ধরে অপেক্ষা করছি রেস্টুরেন্টে, আর তুমি মারামারি লাগাইছো এখানে। এরপরে অনেক জোড়াজুড়ির পরে হাসিব ছেড়ে দেয় সবুজকে। এর মধ্যে সাথী প্রশ্ন করে বসে, এই মেয়ে তুমি কে? তোমাকে সবুজের সাথে আগে তো কখনো দেখি নাই। আমি কে সেটা আপনাকে বলতে যাব কেন? হ্যাঁ, আর আপনি আমাকে প্রশ্ন করার কে? কেন? উত্তর দিলে কি হবে? আমি হলাম সবুজের হবু বউ। কথাটা শুনেই সাথী থমকে যায় কিছুক্ষণের জন্য। কে বলছিলাম না তোমার রূপবতী বয়ফ্রেন্ড একদিন তোমাকে এমন সারপ্রাইজ দিবে, ভাবতেই পারবে না। এই সবুজ, এই মেয়েটি যা বলছে সব কি সত্যি কথা? হ্যাঁ সত্যি কথা, ও আমার হবু বউ। না, আমি বিশ্বাস করি না, এটা হতেই পারে না। তুমি শুধুমাত্র আমার। সরি সাথী, আমার পরিবারের কেউ তোমাকে মেনে নেবে না, কারণ তুমি বিবাহিত মেয়ে, আর তোমার স্বামী তোমাকে কত কি করছে না করছে। কথাটা বলার সাথে সাথেই সাথী এত বড় কথাটি বলতে পারলি তুই? জানিস কত ভালোবাসি তোকে আমি। সরি সাথী। তখনই মেয়েটা বলে ওঠে, সবুজ, তুমি এসব মেয়েদের সাথে কথা বলো? ছি, এদের পরিবেশ দেখছো? কি খ্যাত মেয়ে, চলো আমার সাথে। এটা বলেই মেয়েটা সবুজের হাত ধরে টেনে নিয়ে যায়। সবুজ চলে যাচ্ছে, ঠিক তখনই সাথী দৌড়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে সবুজকে। প্লিজ সবুজ, আমার সাথে এমন করিও না, তোমাকে আমি খুব ভালোবাসি। সরি বললাম তো তোমাকে, আমি জাস্ট তোমার সাথে টাইম পাস করেছি। না না, আমি বিশ্বাস করি না, তুমি এমন করতেই পারো না। আমি চাইলেও তোমাকে বিয়ে করতে পারবো না সাথী, কারণ তুমি একজন বিবাহিত মহিলা, ডিভোর্সি মহিলা। এইগুলো দেখে কি ভালোবাসা হয় সবুজ? তুমি যে এখনো ভার্জিন আছো, এটার কোনো প্রমাণ কি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 100% ভার্জিন আছি এখনো। সবাই এই কথাই বললে, বুঝেছো? তুমি আমাকে বিশ্বাস করো না সবুজ? এই 2-3 দিনেই এত চেঞ্জ হয়েছো তুমি। এত কথা বলতে পারবো না, আমার যা বলার ছিল আমি তোমাকে সবটা বলে দিয়েছি। ঠিক তখনই মেয়েটা বলে ওঠে, তুমি যদি আর 1 মিনিট এখানে থাকো তো আমি নিজেই চলে যাব। এইসব খ্যাত মেয়েদের সাথে তোমার কিসের এত কথা, কিসের সম্পর্ক? হ্যাঁ, আর না, চল তুই। এটা বলে সবুজ মেয়েটার সাথে গাড়িতে উঠে চলে যায়। কিন্তু এইদিকে সবুজের এমন আচরণে ব্যবহারের সাথে ভীষণ পরিমাণে শক খায়। ভাবতেই পারেনি সবুজ এমন কাজ করবে। এটা ভেবেই কান্না করতে থাকে। কান্না করে লাভ নেই, আল্লাহ ছাড় দিয়ে কিন্তু ছেড়ে দেয় না। বাই দ্য ওয়ে, আপনি কি এখন এমন কান্না করতে থাকবেন নাকি যাবেন? অন্যথা যদি না যান তবে আমি বাসে চলে যাব। হাসিবের এমন কথা শুনে সাথী কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না। শুধুমাত্র হ্যাঁ সূচক কথাটা বলে সাথী গাড়িতে উঠে বসে। প্রায় 1 ঘন্টা পরে সাথীদের বাসায় পৌঁছায় হাসিব। বাসায় আসার সাথে সাথেই সাথীর ছোট বোনেরা বলতে থাকে, দুলা ভাই কেমন আছেন? বাসুরাত কেমন কাটলো? বিড়াল মারতে পেরেছেন কি? দেখি তো মনে হচ্ছে অনেক কিছুই করেছেন। ঠিক তখনই সাথীর মা এসে বলে, ওই তোরা থামবি কি? দেখতেছিস এইমাত্র আসলো, নাই শুরু করে দিচ্ছিস প্যাচাল। বাবা চলো, ও রুমে চলো তোমরা দুজনে। এটা বলেই হাসিবকে একটা রুমে নিয়ে আসা হলো। বাবা এটা সাথীরই রুম, সাথী যাবার পর থেকে পড়েই আছে। ও আচ্ছা। ঠিক আছে বাবা, তোমরা ফ্রেশ হয়ে নিচে আসো, আমরা খাবার রেডি করতেছি। এটা বলে সাথীর মা চলে যায়। এইদিকে সাথী এতটাই কষ্ট পেয়েছে কোনো প্রকার কথা বলছে না। ঠিক তখনই হাসিব লক্ষ্য করে যে সাথীর ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে। সরি সাথী, আসলে হয়েছে কি, আমার বউকে কেউ আমার সামনে এমন করবে আর আমি দাঁড়িয়ে থেকে দেখবো, এটা কখনোই হয় না, তাই তোমাকে থাপ্পড় দিয়েছে। সমস্যা নেই, আপনি ফ্রেশ হয়ে নিন। ওয়াশরুমটা জানি কোন দিকে? কথাটা বলার সাথে সাথেই সাথী ওয়াশরুমের দিকে নিয়ে যায়। প্রায় আধা ঘন্টা পরে হাসিব আর সাথী যখন একসাথে রুম থেকে বের হয়ে আসছিল, ঠিক তখনই সাথীর মা বাবা দূর থেকে দেখে বলে ওঠে, দেখছো সাথীর মা, কত সুন্দর লাগতেছে দুজনকে, মনে হচ্ছে এ রাজা রানী আসতেছে। ঠিকই বলেছো, খুব সুন্দর লাগতেছে আমার মেয়ে জামাইকে। আল্লাহ যেন ওদের সারা জীবন সুখে রাখে। এরই মধ্যে আবার দুষ্টু শালিগুলো চলে আসে। দুলা ভাই কি বলবো, তোমাকে একেবারে ওয়াও লাগতেছে। উফ, আপুর জামাই না হলে যদি আমার জামাই হতে। তখনই সাথী বলে ওঠে, এই কি হচ্ছে এসব? হ্যাঁ, আমরা আমাদের দুলা ভাইয়ের সাথে মজা করতেছি। কেন তোমার জ্বলতেছে বুঝি? সাথী কি উত্তর দেবে কিচ্ছু ভেবে পাচ্ছে না।
দুলাভাই গো, তোমার ছোট ভাই নাই? না নেই। উফ, থাকলে আমার জামাই বানাতাম। তোমরা তো দেখতেছি খুব ফাজিল। চলো সবাই খাওয়া দাওয়া করবো। এরপরে সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে, কিন্তু সাথীর মন এখনো খারাপ হয়েই আছে। খারাপ হবারই কথা, কারণ এত ভালোবাসার পরেও যদি প্রিয় মানুষটা নিজের না হয়, কষ্ট তো হবেই। খাওয়া দাওয়া শেষ করে সাথীর বোনদের সাথে একটু হাসির আড্ডা দেয়। রাত যখন 10টা বাজে তখন হাসিব বলে ওঠে, আচ্ছা আজ ঘুমাতে যাই, কি বলো তোমরা? বাবা, এত তাড়াতাড়ি ঘুম নাকি? আপুকে নিয়ে আদর করবে? আরে না, সত্যি ঘুম আসছে। দুলাভাই, আমরা তো বুঝি, আমরা ছোট বাচ্চা না, বুঝেছেন? আরে আজ জার্নি করে এসেছি, শরীরটা খুব ক্লান্ত আমার। আচ্ছা ঠিক আছে, যান তবে। এরপরে হাসিব রুমে এসে দেখে যে সাথী ঘুমিয়ে গিয়েছে। তো হাসিব আর সাথীকে না জাগিয়ে সোফায় ঘুমিয়ে পড়ে। সবাই ভাবছেন সোফায় কেন ঘুমালো। আসলে হয়েছে কি, সাথী নিজের সাথে ঘুমাতে দেয় না হাসিবকে। যদি কিছু করে বসে তখন। রাত যখন 1টা বাজে হাসিব জাগ না পায়, আর ঘুম না আসার কারণে ছাদে একটু ঘুরতে যায়। কিন্তু ছাদে গিয়ে দেখতে পায় যে কে জানি একজন আগে থেকেই বসে আছে। তো হাসিব একটু গালা হাসর দেয়। কে আপনি? এত রাতে সাদে আসছেন? কথাটা বলার সাথে সাথেই একটা মেয়ে উত্তর দেয়, আরে দুলাভাই, আপনি এত রাতে এখানে? ব্যাপার কি? আপু মনে হয় আদর করতে দেয়নি? আরে না, আমার ঘুম আসতেছিল না, তাই আমি একটু সাদে আসলাম। তা তোমার নাম কি? আমার নাম হলো হিয়ামণি। বাহ, অনেক সুন্দর নাম। থাক, পাম দিয়েন না দুলাভাই। আচ্ছা একটা কথা বলি, সত্যি করে উত্তর দিবেন তো? বলো, কি কথা আছে বলার? মাইন্ড করেন না। আচ্ছা, আপনার সাথে কি সাথী আপুর সত্যি কিছু হয়েছে? বলতে শারীরিক সম্পর্ক? কথাটা শুনেই হাসিব চমকে ওঠে। হঠাৎ এই প্রশ্ন কেন? হ্যাঁ বা না বলেন শুধুমাত্র। না, হয়নি। আমি এটাই অনুভব করেছিলাম। আমি জানি আপু আপনাকে ওর কাছে আসতে দিবে না। কেন দিবেন আসতে? ও একটা ছেলেকে খুব ভালোবাসতো, কিন্তু হঠাৎ করে কি জানি হলো, তোমার সাথে বিয়ে হয়ে গেল। জানি। ওর সম্পর্কে কিছু। আপনি এখন কি করবেন? কি আর করব, ডিভোর্স দিব আমি। প্লিজ এমন কিছু করেন না দুলা ভাই, দেখবেন সব ঠিক হবে। এত কথা বুঝি না। এটা বলে যখনই হাসিব ছাদ থেকে নিচে যেতে ধরে, ঠিক তখনই হিয়া হাতটা টেনে ধরে। প্লিজ দুলা ভাই। হাত ছাড়ো, কেউ দেখে ফেলবে। আপনি যতক্ষণ না বলবেন আমি আপনার হাত ছাড়বো না। আমি তো বললাম ডিভোর্স দিব, এমন মেয়ে নিয়ে সংসার করা যায় না। এখন হাত ছাড়ো। না, ছাড়বো না। এটা বলেই হিয়া হাসিবের সাথে জোড়াজুড়ি করছে। ঠিক এই সময় একজন ছাদে আসে, আর এসেই, তোর এত বড় সাহস, আমার বোনের হাত ধরিস, তা আবার এত রাতে? আরে না, আমি তো। হাসিবের কথাটা শেষ হতে না হতেই সাথী আবার বলতে থাকে, ছি, আমার ভাবতেই লজ্জা লাগছে। তোর মন মানসিকতা এত নিচে। আরে এমন করে বলতেছো কেন? আমার কথাটি আগে শোনো, তারপরে এই বলিও। কি শুনবো তোর কথা? আমি নিজের চোখেই দেখেছি এটা মিথ্যে। ঠিক তখনই হিয়া বলে ওঠে, আপু তুমি এবার থামবা? অনেক অপমান করলে দুলা ভাইকে। আমার ঘুম আসছিল না, তাই আমি ছাদে আসি। তার ঠিক 10 মিনিট পর দুলা ভাইও ছাদে আসে, কারণ দুলা ভাইয়েরও নাকি ঘুম আসছিল না। আমাকে দেখে দুলা ভাই যেতে চাইছিল, কিন্তু আমি যাইতে দিইনি। আমি বলেছিলাম একটু কথা বলি ভাইয়া, তাই ভাইয়া আর না করতে পারেনি। বুঝলাম, কিন্তু হাত ধরে আছিস কেন এখন ওর? কেন, হাত ধরে তোর কোনো সমস্যা আছে? অবশ্যই সমস্যা আছে। ও আমার স্বামী আর তোর দুলা ভাই। আহা, হাসছিস কেন? আমি কি হাসার মতো কোনো কথা বলেছি তোকে? স্বামীজি বলে তাকে কি তার অধিকারটা দিয়েছো? কি বলতে চাস তুই? হ্যাঁ, কেন, আমি কি ইংলিশে কথা বলতেছি যে বুঝো না? তুমি বললে তোমার স্বামী, আজ পর্যন্ত কি টাচ করতে দিয়েছো তাকে? সেটা তোকে বলতে যাবো কেন? হ্যাঁ, তুই ছোট, সবসময় ছোটদের মতোই থাকবি। তোমাকে 3 মাস পরে দোলাভাই নিজেই ডিভোর্স দিবে, তুমি দেওয়ার আগে। তাই দোলাভাইয়ের হাত ধরে বলেছিলাম আমার আপুর জীবনটা নষ্ট করো না। এই কথাটা শুনেই সাথী যেন কিছুক্ষণের জন্য থমকে যায়। তোকে কে বলেছে আমাকে ডিভোর্স দিবে? কে আবার বলবে দোলাভাই বলেছে। ভালোই হলো, তবে ওর কাছ থেকে মুক্তি পেলে আমি খুশি। হাসিব এই কথাগুলো শুনে আর কিছু না বলে সোজা রুমে এসে ঘুমিয়ে পড়ে। তো এইভাবেই 2-3 দিন কেটে গেল। সাথীদের বাসা থেকে আজ চলে যাবে হাসিবের বাসায়। বাবা, আমার মেয়েটি খুব রাগী, তুমি ওর কথা কিছু মনে করিও না প্লিজ। ঠিক আছে মা, সমস্যা নেই।
সাথী শোন মা, জামাইকে কখনো কষ্ট দিস না। যদি কষ্ট দিস জীবনে সুখী হতে পারবি না। সাথী শুধুমাত্র মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জানে। তারপর বিদায় নিয়ে দুজনেই বাসায় চলে আসে। বাসায় আসতে না আসতেই রিফা চলে আসে হাসিবের কাছে। দাও, এই ব্যাগগুলো আমি ভিতরে নিয়ে যাচ্ছি। আপনি সরুন, আমি নিজেই পারবো নিতে। এমন করতে নেই, দেন বলছি, দেন। এটা বলেই রিফা জোর করে ব্যাগগুলো নিজে নিয়ে রুমে চলে আসে। তো রিফা যখন ব্যাগগুলো নিয়ে নেয় তখনই হাসিব একটু ওয়াশরুমে চলে যায়। রিফা ব্যাগগুলো হাসিবের রুমে নিয়ে আসতেই সাথী বলে ওঠে, রিফা শুন। বল, কি বলবি? তার আগে তুই বল, সবুজ ভাইয়ের সাথে কি তোর দেখা হয়েছিল? এইসব পরে শুনিস। আচ্ছা বল, তবে কি বলতে চাইলি? তোর কাজ এখানে শেষ, তুই কালকে চলে যাস। মানে কি বলতেছিস এসব? যা বলেছি তাই কর, তোর কাজ এখানেই শেষ, চলে যা। বাকি কাজ আমি নিজেই করতে পারবো। না, আমি যাব না। যাবি না মানে কি? কি বলতে চাস? হ্যাঁ, আমি এই 5 থেকে 6 দিনে এই বাসার মানুষগুলো মায়া পড়ে গেছি, আমি যেতে পারবো না। হোয়াট? তোর মাথা ঠিক আছে? কি বলছিস? আমার মাথা ঠিক আছে, আমি সম্পূর্ণ ঠিক আছি। তোকে কি আমি এখানে থাকার জন্য এনেছি? হ্যাঁ, তোর সমস্যা কি বুঝলাম না। তুই তো 3 মাস পরে ডিভোর্স দিবি, তো এত কথা পেঁচাচ্ছিস কেন? সেটা তুই বুঝবি না। আমি যাইতে পারবো না। আর তুমি হাসিবকে ডিভোর্স দিলে আমি কোনো না কোনো ভাবে হাসিবের মনে জায়গা করে নিয়ে কোনো না কোনো ভাবেই বিয়ে করে নিব, আর চিরকাল এখানেই থাকবো। মাথা গরম করিস না আমার। রিফা, তোকে যা বলেছি তাই কর, না হলে কিন্তু খুব খারাপ হবে, বলে দিলাম। যা ইচ্ছে করতে পারিস তুই। তুই যে হাসিবের বউ না, এইসব বলে দিব কিন্তু। বলে দেখ, তারপরে কি হয় তোর আবার। এটা বলতে না বলতেই হাসিব চলে আসে। এই কি হয়েছে এখানে? হ্যাঁ, চিল্লাচিল্লি করতেছো কেন দুজনে? জানো হাসিব, সাথী না আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। আমি শুধুমাত্র বললাম ছোট, তোর বাসায় কেমন দিন গেল। একদম মিথ্যে বলবি না, বলে দিলাম। তোকে কি এইসব কথা আমি বলেছি? তো কি বলেছো শুনি একটু। এই, তোমরা দুজন নাটক বন্ধ করবে? তোমরা দুজন কি যাচ্ছ আবার? হ্যাঁ, আমি কিচ্ছু চাই না, তোমাকে চাই, শুধুমাত্র তোমাকে। লজ্জা করে না অন্যজনের স্বামীকে নিজের স্বামী ভাবিস? কথাটা শেষ হতে না হতেই এত বড় সাহস তোর, এ কথা বলিস? আমি সব প্রমাণ দিয়েই এই বাসায় এসেছি। এইদিকে সাথী ভাবতেই পারছে না এমন ভাবে থাপ্পড় দেবে রিফা। সাথী যখনই ঘুরে আবার রিফাকে থাপ্পড় দিতে যাবে, ঠিক সেই টাইমে হাসিব হাতটা ধরে ফেলে। অনেক হয়েছে তোমাদের নাটক, এখন বন্ধ করে এসব। রিফা, আপনি আপনার রুমে চলে যান। রিফা হাসিবের কথা মতো রুমে চলে আসে, কিন্তু এইদিকে আবার সাথীও ভাবতেই পারছে না এমন একটা সময় আসবে যে সময়ে রিফা এমন পাল্টি খাবে। এখন শুধুমাত্র হাসিবের মাথায় একটা চিন্তা, সাথী কবে ডিভোর্স দেবে আর কবে এসব থেকে মুক্তি পাবে। এমন সময় কান্নাকাটির আওয়াজ শুনতে পায় হাসিব, তাই রুম থেকে বেরিয়ে আসে। এসে দেখে রিফা কান্না করছে। কি হয়েছে মা, তোমরা এত কান্নাকাটি করতেছো কেন? বাবা, আমি চাই হাসিব আজ থেকে আমার সাথে থাকবে। কিন্তু ও যদি তোমার কোনো ক্ষতি করে? আমার বিশ্বাস কোনো ক্ষতি করবে না। কি হয়েছে এখানে? এত কান্নাকাটি কেন শুনি? এত কিছু বুঝতে হবে না, আজ থেকে একসাথেও রিফার সাথে থাকবে, কথা যেন মনে থাকে। কিন্তু বাবা। কোনো কিন্তু নেই, আমার কথাই শেষ কথা। ঠিক আছে। রাত যখন 9টা বাজে, বাবার কথা মতো হাসিব রিফার রুমে আসে। রুমে আসতে না আসতেই রিফা হাসিবকে জড়িয়ে ধরে। এই কি করতেছেন? ছাড়েন আমাকে। ছাড়ার জন্য কি এনেছি রুমে তোমাকে? এটা বলেই রিফা, এই রূপ যৌবন তোমার চোখে কি পড়ে না? শুধু সারাটা দিন সাথীর সাথেই থাকো, আমিও তো তোমার বউ নাকি? আপনি কি বলতেছেন এসব? আশ্চর্য হওয়ার কি আছে শুনি? আমি তো আপনার স্ত্রী হই নাকি? নাটক বন্ধ করুন আর আমাকে ছেড়ে দিন, না হলে চিল্লাচিল্লি করব। চিৎকার করে কোনো লাভ নেই। আপনি কি চাচ্ছেন? হ্যাঁ, আমি চাইতেছি তুমি আমাকে একটা বেবি এনে দাও। হোয়াট? আমি তোমার সন্তানের মা হতে চাই। আবার আমাকে ফান্দে পালানোর নাটক শুরু করে দিয়েছেন? না, সত্যি সত্যি আমি মা হতে চাই। একদম চুপ করেন। আপনাকে কি আমি বিয়ে করেছি যে আপনাকে গর্ভবতী বানাবো? হ্যাঁ, প্লিজ হাসিব, প্লিজ, আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি, বিশ্বাস করো। বিশ্বাস শব্দটা তো মরে গেছে। ঠিক তখনই রিফা ওয়ার্ড্রপের উপর থেকে কুরআন শরীফ এনে বলছে, এই যে দেখো, কোরআন ছুঁয়ে বলতেছি, হাসিব আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। এটা দেখে হাসিবও একটু আশ্চর্য হয়
আর ভাবতে থাকে কি হচ্ছে এসব। কিন্তু আমাকে কেন ভালোবাসো? জানো, আমি এখানে অভিনয় করতে এসেছি, কিন্তু তোমার পরিবারের এমন ভালোবাসা, স্নেহ, যত্ন পেয়ে আমি তোমার পরিবারের মায়া পড়ে গিয়েছি। শুধুমাত্র এই জন্যে কি? না, আরো কারণ আছে। জানো, সাথী তোমাকে ডিভোর্স দেবে 3 মাস পরে, আর সবুজ নামের একটা ছেলেকে বিয়ে করবে। আমাকে এখানে এনেছে যেন তোমাদের সংসারে সমস্যা সৃষ্টি করি, আর বলেছিল তুমি নাকি খুবই খারাপ, তোমার পরিবারের মানুষও খারাপ, তাই 3 মাসের মধ্যে যেন আরো সমস্যা সৃষ্টি হয় আর তুমি ওকে ডিভোর্স দাও। কিন্তু হাসিব, বিশ্বাস করো, আমি এখানে এসে আমি বুঝতে পারি সাথী সব কিছুই ভুল বলেছে, কারণ তোমার পরিবারের মানুষের মতো মানুষ হয় না। আর তুমি তুমি এত ভালো একজন মানুষ, যা বলার কোনো ভাষাই নেই আমার। কি করে তোমাদের আমি কষ্ট দেই? তাই আমি ভেবেছি সাথী চলে গেলে আমি তোমাকে সত্যি সত্যি বিয়ে করে নেব। জানো, সাথী আজ কি বলেছে আমাকে? কি বলেছে? ও বলেছে আমি যেন তোমাকে ছেড়ে যাই, আমার নাকি কাজ শেষ। বিশ্বাস করো হাসিব, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমার সাথে সারাটা জীবন থাকতে চাই। কিন্তু প্লিজ, কোনো কিন্তু না। তুমি সাথীকে ডিভোর্স দেওয়ার পরেই আমাকে বিয়ে করিও। আচ্ছা, আমি ভেবে দেখবো। দেখিও, কিন্তু আমার তোমাকেই চাই হাসিব। আচ্ছা, তুমিও যদি সেই দিনের মতো পরে পাল্টি খাও তখন? এই যে কোরআন ছুঁয়ে কথা দিলাম, কখনোই পাল্টি খাবো না। বিশ্বাস করেছি। এখন কোরআন রেখে আসো। হাসিবের কথা মতো রিফাও কুরআন রেখে আসে। আজ মনে হয় বৃষ্টি নামবে, চলো না বেলকুনিতে যাই একটু। হাসিবও কিছু না ভেবেই চলে যায় রিফার সাথে। বেলকনিতে আসার সাথে সাথে হাসিব ও রিফা দেখতে পায় যে সাথী ও রুমের বেলকনিতে এসেছে। সবাই ভাবছে এটা আবার কেমন করে। সেটা হলো রিফা রুমটা আর সাথী রুমটার 2টা রুমের তফাৎ, তাই একই লাইনে বেলকনি থাকার কারণেই সবটা দেখা যাচ্ছিল। উফ, আজ বৃষ্টি আসবে, কি যে ভালো লাগতেছে। তাই নাকি? বৃষ্টি খুব ভালো লাগে তোমার? অনেক ভালো লাগতো, কিন্তু কখন জানি বৃষ্টি হবে আল্লাহ ভালো জানেন। একটু অপেক্ষা করো, বৃষ্টি আসবে, দেখিও। ঠিক তখনই কথাটা শেষ হতে না হতেই বিদ্যুৎ চমকে ওঠে, আর সাথে সাথে রিফা হাসিবকে জড়িয়ে ধরে। হাসিব কি করবে বুঝতে পারছে না। এরই মধ্যে আবার বৃষ্টিও আসলো। এই ভিতরে চলো, বৃষ্টি পড়তেছে। না, যাব না, তোমাকে জড়িয়ে ধরে এখানেই থাকবো আর বৃষ্টি উপভোগ করব। আরে না, বললাম না ভিতরে চলো। এটা বলে হাসিব একটু সাথীর বেলকনির দিকে তাকাতেই অবাক হয়, কারণ সাথী সবকিছু দেখেছে। এমন করো কেন? বললাম না যাব না, আজ দুজনে এখানেই গল্প করব। সাথী কিন্তু সবকিছু দেখতেছে, বুঝছো? দেখুক, তাতে আমার কি? আরে ও কি মনে করবে বলো? কি মনে করবে আবার? এটা বলেই রিফা হাসিবের মুখের কাছে ঠোঁট দুটো নিয়ে যায়। এই কি করতেছ? আমার ঠোঁট তোমার ঠোঁটে ছোঁয়া পেতে চায় হাসিব। এখন না, আর এইসব বিয়ের আগে পাপ, বুঝেছো? ও বাবা, তাই বুঝি। তবে সেই দিন রাতে তোমার পাপের কথা মনে ছিল না? এটা শোনার পর হাসিব মনে মনে বলতে থাকে, এই রে, দরাটা খাইলাম বুঝে আমি। আই, মনে মনে কি বিড়বিড় করতেছো? কই কিছু না তো। হাসিবের কথাটা শেষ হতে না হতেই রিফা হাসিবের ঠোঁট দুটো নিজের করে নেয় আর আপন মনে খেতে থাকে। এই কি করছো? ছাড়ো, সাথী কিন্তু দেখতেছে। দেখুক, চুপ থাকো তো। এবার হাসিবও কিছু না ভেবে রিফার সাথে কিস করাতে রেসপন্স করে। দুজনে আপন মনে দুজনের ঠোঁট খাচ্ছে, আর অন্যদিক থেকে সাথী সবকিছুই দেখছে। রিফার এমন পাগলামি দেখে হাসিব আর নিজেকে যেন কন্ট্রোল করতেই পারছে না। ঠোঁটে 2 মিনিট কিস করতে না করতে হাসিব আলতো করে রিফার ঘাড়ের চুলগুলো সরিয়ে ঘাড়ে চুমু দিতেই রিফা যেন কেঁপে উঠল। এত রোমান্টিক তুমি, মিস্টার হাসিব? না গো, আমি রোমান্টিক না। হয়েছে, এখন ছাড়ো। বলি হলো, ছাড়ো, আরো তো অনেক কিছু করার বাকি আছে। কিন্তু রিফা একটু নিজেকে ছাড়ানোর চেষ্টা করলে হাসিব আরো জোর করে। রিফার হাত দুটো দেয়ালে চেপে ধরে গলায় ঘাড়ে আপন মনে চুমু দিতে থাকে। অন্যদিকে রিফা যেন এমন সময় পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। হাসিবের এমন পাগলামি দেখে রিফাও হাসিবের শার্টের বোতাম খুলে বুকে গলায় কিস করতে থাকে। কিন্তু সাথী যে সব কিছু দেখছে, এদের এই চিন্তাটা মাথায় নেই। আই, আমাকে প্লিজ কখনো ছেড়ে যেও না। যাবো না, এখন আদর করতে দাও তো। এটা বলে হাসিব রিফাকে কোলে তুলে নিয়ে রুমের ভেতর চলে আসে বেলকনি থেকে। আই, কোথায় নিয়ে যাও? দেখো কি করি তোমাকে। এটা বলেই রিফাকে খাটের উপর রাখে।
এই জানো, তোমাকে শাড়ি পরে না সে সুন্দর আর হট লাগতেছে। এই কি বলো এসব? সত্যি বলতেছি, সে সুন্দর লাগতেছে। এসব সৌন্দর্য তোমার জন্য পাগল। তাই বুঝি। ঠিক আছে, আমি এখন আমার জিনিসগুলা বুক করবো। এটা বলেই রিফার শাড়িটা এক টানিয়ে খুলে ফেলে আর নাভির উপর আলতো করে একটা সুখের পরশ এঁকে দেয় ঠোঁট দিয়ে। রিফার নাভির উপর হাসিবের ঠোঁটের এমন ছোঁয়া পাওয়ার সাথে সাথে পুরা শরীরের লোম দাঁড়িয়ে যায়। হাজারের চেষ্টা করেও যেন হাসিবের কাছ থেকে আর নিজেকে ছাড়াতে পারছে না। এই রোমান্টিক মুহূর্তের সময় কে জানি এসে দরজায় কড়া নাড়ছে। কে দরজায় নাড়া দিচ্ছেন? আমি সাথী, দরজাটা খুলে দাও তো। এমন মুহূর্তে এসে কেউ সমস্যা সৃষ্টি করবে ভাবতেই পারছে না হাসিব। কি বলার আছে ওখান থেকে বলুন। বললাম না দরজা খুলো। কি বলার আছে কাল বলিয়েন, এখন ডিস্টার্ব করিয়েন না প্লিজ। দরজা না খুললে কিন্তু আমি ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। সাথীর মুখে এমন কথা শুনে হাসিব দেরি না করে দরজাটা এসে খুলে দেয়। জি বলুন, কি বলবেন? আমার রুমে চলো। আশ্চর্য, আমি আপনার রুমে যাব কেন? কারণ আমি আপনার বউ আর আপনি আমার সাথেই থাকবেন। আপনি আমার বউ? হ্যাঁ, আমি আপনার বিয়ে করাবো। আর আপনি একজন অপরিচিত মেয়ের সাথে এমন কাজ করছেন, লজ্জা করে না? আশ্চর্য, লজ্জা করবে কেন? সেও তো আমার বিয়ে করা একজন বউ। বিয়ে করাবো মানে? হ্যাঁ, ও আমার বিয়ে করা বউ। আমার যা ইচ্ছা আমি সব করতে পারবো। নাটক বন্ধ করুন। আমি এনেছি রিফাকে এই বাসাতে। এনেছেন, ভালো করেছেন। আপনাকে ডিভোর্স দিয়ে রিফাকে নতুন করে বিয়ে করব। এটা কখনোই সম্ভব না। আমি আপনাকে ছাড়বো না। দেখা যাবে কি হয়। রিফা শুন, তুই যদি আমার জামাইয়ের সাথে খারাপ কিছু করার চেষ্টা করিস, খুব খারাপ হবে। তোকে কিন্তু আমি শেষ করে দিব। হাসিব শুধুমাত্র আমার, বুঝেছিস? হাসিব আমাকে ভালোবাসে, তোকে না। ফকিনীর বাচ্চা, তোকে এখানে এনেই ভুল করেছি। একদম চুপ কর, অনেক কথা বলেছিস আমার বউকে। কেন, তোর সবুজ কি হলো? যা সবুজের কাছে যা, আর এক মুহূর্তে এখানে থাকবি না, যা রুমে যা। হাসিবের এমন থাপ্পড় দেখে রিফা অবাক। সত্যি ভাবতে পারছে না হাসিব সাথীকে থাপ্পড় দেবে। তো সাথী আর কিছু না বলে রুমে চলে আসে। এইদিকে হাসিবের মনটাও খারাপ হয়ে যায়। এইভাবেই সে রাতটা কেটে যায়। পরের দিন ঠিক দুপুর 2টায় রিফার ফোনে একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। আসসালামু আলাইকুম, কে বলতেছেন? সালাম পরে দিস যদি তুই। রিফা কথাটা শুনিয়ে মাথা ঘুরে পড়ে যায়। ঠিক যখন 10 মিনিট পর জ্ঞান ফিরে আসে, তখন সাথে সাথেই রিফা হাসিবের কাছে চলে আসে। আরে রিফা, তুমি এমন হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? আমার বাবা মাকে কে যেন কিডন্যাপ করেছে। কি বলো এইসব? এখন কি হলো? জানি না, এখন বলতেছে 2 লাখ টাকা লাগবে। কি বলো, এত টাকা এখন কোথায় পাবো আমরা? আমি জানি, প্লিজ হাসিব, আমার বাবা মাকে বাঁচাও তুমি। আচ্ছা দেখি কি করা যায়। খুব ফাস্ট দেখো। আচ্ছা রিফা, একটি কথা বলি। বলো, কি কথা বলবা? এইসব কিছুর পেছনে আবার সাথীর হাত নেই তো? আমার তো মন বলতেছে এইসব কিছু সাথী করেছে। কিন্তু ও এমন কাজ কেন করবে? তাহলে রাতে শুনলে না তুমি কি কি বললো? আচ্ছা ওয়েট, আমি ডাকতেছি সাথীকে। এরপরে হাসিব এসে সাথীকে ডাক দিয়ে নিয়ে আসে। সাথী, আমি যে প্রশ্ন করব সবগুলো সঠিক উত্তর দিবা। কেমন প্রশ্ন আগে শুনি? আমি জানি তুমি রিফার বাবা মাকে কিডন্যাপ করেছো। আমি কিডন্যাপ করব কেন? সেটা আমি কি জানি, তুমি ভালো জানো। প্লিজ সাথী, আমার বাবা মার কোনো ক্ষতি করিস না। ওরা ছাড়া আমার কেউ নেই এই পৃথিবীতে। তো এইসব আমি শুনে কি করব? বললাম তো আমি জানি না এসব সম্পর্কে। মিথ্যা কথা আমি পছন্দ করি না। একই তো কিডন্যাপ করাইছো, আবার 2 লক্ষ টাকাও চাইতেছো। কোনো প্রকার প্রমাণ কি আছে তোমার কাছে যে আমি এসব কিছু করেছি? তুই যে কেমন সেটা আমার থেকে কেউ ভালো জানে না। আমি জানি তুই এই কাজটা করেছিস। একদম চুপ কর, মিথ্যে কথা বলবি না। আমার তো মনে হয় তোরা দুজনে একসাথে প্ল্যান করে আমাকে বাসা থেকে বের করে দেওয়ার প্ল্যান করছিস। ঠিক এমন সময় হাসিবের বাবা চলে আসে। কি হয়েছে এখানে এভাবে চিল্লাচিল্লি কেন? তেমন কিছু না বাবা। তখনই সাথী বলে ওঠে, বাবা হয়েছে কি, রিফা এবং আপনার ছেলে দুজনে মিলে প্ল্যান করেছে আমাকে কিভাবে বের করে দেওয়া যায় এই বাসা থেকে। কি বলতেছো? কিছুই তো বুঝতেছি না আমি। রিফার নাকি বাবা মা কিডন্যাপ হয়েছে, আর সেই কিডন্যাপ নাকি আমি করেছি। এই সব অভিযোগ আমার উপরে তুলেছে। কি এসব হাসি? কোনো সাক্ষী প্রমাণ ছাড়া তুমি কেমনে অন্য জনের উপর দোষারোপ করো? দোষারোপ করতেছি না। আমার বাবা মার যদি কিছু হয়, এখন যদি মেরে ফেলে আমার বাবা মাকে? কিছুতেই হবে না, চলো আমরা পুলিশের কাছে চলে যাই। ওরা এটাও বলেছে যদি পুলিশের কাছে যাই
আমার বাবা মাকে সাথে সাথে মেরে ফেলবে। আচ্ছা বাদ দাও, চলো আমরা সবাই মিলে খুঁজে দেখি একটু কি বলে। আমি একটু তোমার সাথে কথা বলতে চাই হাসিব। যা বলার এখানে বল, কি হয়েছে? বললাম তো, একান্তই কথা বলতে চাই। ঠিক আছে। এটা বলে হাসিব রুমে আসে, পিছু পিছু সাথীও চলে আসে। বলো কি বলবে এখন। জানি না কথাটা বিশ্বাস করবে কিনা। কি কথা? কথাটা হলো যে তুমি যে রিফার সাথে এমনভাবে চলছো, তুমি কি ওর অতীত সম্পর্কে জানো? না, কেন? ওর অতীতে আবার কি হয়েছিল? ও কিন্তু একজন মাফিয়ার মেয়ে, বলা যায় ও নিজেও একজন মাফিয়া। ওর বাবা মা কিভাবে কিডন্যাপ হয়? এই একদম মিথ্যা বানোয়াট কথা বলবে না। বিশ্বাস করো, আমি সত্যি বলছি। তো তোমার সাথে এই মাফিয়ার পরিচয় কেমনে হলো? আসলে আমি যে কলেজে পড়তাম, রিফাও সেই কলেজেই পড়তো, কিন্তু রিফা ছিল খারাপ স্টুডেন্ট, তাই আমাদের সাথে বন্ধুত্ব করে। আমরাও না বলি নাই, কারণ সবাই আমরা মানুষ, একে অপরের সাহায্য করবো, এটাই স্বাভাবিক। তা ঠিক বলেছ। তারপরে হলো কি, আমার সাথে ও সবসময় থাকতো। এক সময় দুজনে বেস্ট ফ্রেন্ড হই আমরা। একদিন কলেজ শেষে ঘুরছি, ঠিক সেই সময় কিছু ছেলে আসে, এসে আমাদের ডিস্টার্ব করতে থাকে। অনেক বুঝাই কিন্তু বুঝে না। ঠিক তখনই না রিফা আমাকে ওর ব্যাগটা দিয়ে বলে, তুমি বসো, আমি এদের দেখছি। তারপরে কি হলো? তারপরে হলো কি, সবগুলো ছেলেকে এমনভাবে মারলো, আমি দেখে তো অবাক। আমি তখন ভাবতেই পারিনি একটা মেয়ে মানুষ এমন করে কিভাবে সবাইকে পিটালো। ছেলেগুলো যখনই চলে যায়, আমি রিফাকে জিজ্ঞাসা করি, আচ্ছা তোর শরীরে এত শক্তি কই থেকে আসলো রে? সত্যি করে বলবি কিন্তু। থাক, অন্যদিন শুনিস। আজকেই বলতে হবে তোকে। তবে শোন, আমি একজন মাফিয়ার মেয়ে, মনে করতে পারিস আমিও মাফিয়া। আমাদের কাজ হলো মানুষকে কিডন্যাপ করা, তারপর মুক্তিপণ চাওয়া। কথাটি শুনেই জানো আমি না চমকে উঠি, আর ভয়ও পাই। তোর ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোর কোনো প্রকার ক্ষতি করব না আমি। সত্যি তো, নাকি পরে আমাকেও কিডন্যাপ করবি? এই জন্যই তোকে বলতে চাইনি, তুই আমার বেস্ট ফ্রেন্ড। আমি কি এসব করতে পারি রে? হ্যাঁ, আমার উপর বিশ্বাস রাখতে পারিস কিন্তু তুই। তবুও ভয় লাগছে আমার রিফা, বিশ্বাস কর। তুই যেভাবে ছেলেগুলোকে মারলি, একজন ছেলেও এমনভাবে মারতে পারবে না। তারপরে কি হলো? এরপরে আমিও একটু ভয় পেতাম, কিন্তু যখন দেখেছি আমার কোনো ক্ষতি করে না, তখন আর ভয় পাই নাই। জানো, ওর সাহস দেখে আমি তোমাদের বাসায় এনেছি ওকে। অনেক সুন্দর নাটক সাজাইতে পারো, কিন্তু তুমি বন্ধ করো তোমার এই বানোয়াট নাটক। একটি মেয়ে হয়ে অন্য একটি মেয়ের নামে এমন বাজে কথা বলো, লজ্জা করে না তোমার? হাসিব, বিশ্বাস করো, আমি মিথ্যা বলছি না, সব কিছুই সত্যি। বিশ্বাস? সেটা আবার তোমাকে? না, কখনো না, বুঝছো? কি করলে বিশ্বাস করবে? কোনো কিছু করা লাগবে না। কেন আমি রিফার সাথে মিশতেছি এটা তোমার সহ্য হচ্ছে না, তাই ওর নামে মিথ্যা অপবাদ দিতেছ? তুমি একজন ছলনাময়ী নারী, বুঝছো? এটা বলে হাসিব বাইরে এসে দেখে যে রিফা। রিফা? এই রিফা? রিফা তো নেই, চলে গেল, ওর বাবা মাকে খুঁজতে। একাই চলে গেল? আর ও কোথায় খুঁজবে ওর বাবা মাকে? আমি জানি না, শুন মনে হয় বেশি দূর যেতে পারে নাই। তুই যা, রিফাকে খোঁজ। ঠিক আছে বাবা, আমিও যাইতেছি। এটা বলে হাসিবও বেরিয়ে পড়ে রিফাকে খোঁজার উদ্দেশ্যে। রিফাকে খুঁজতে বের হলেও হাসিবের মনে এখন একটু ভয় কাজ করছে, কারণ যদি সাথীর কথা সত্যি হয় তখন কি হবে। একজন রিক্সাওয়ালাকে হাসিব প্রশ্ন করছে, আচ্ছা ভাইয়া, এদিকে কি একটা মেয়ে গিয়েছে? অনেক মেয়ে তো যায়, আপনি জানি কার কথা বলতেছেন। মেয়েটি একটু লম্বা, চিকন করে, তবে ফর্সা অনেক। আর হ্যাঁ, মেয়েটি একটু চিন্তিত ছিল। ও মামা, হ্যাঁ হ্যাঁ, এমন একজন মেয়েকে আমি একটু আগে নামিয়ে দিয়ে আসলাম। মেয়েটা খুব চিন্তিত আর বলতেছিল একটু তাড়াতাড়ি চালান রিক্সা। কোথায় নামাই দিছো মামা? রংপুর লালবাগে নামাই দিয়ে আসলাম। ও আচ্ছা, আমাকেও নিয়ে চলুন এখনই। এটা বলে হাসিব রিক্সাওয়ালা লোকটার সাথে চলে যায়। প্রায় 4-5 মিনিট পর যখন গন্তব্যস্থানে আসে, এসেই দেখে যে রিফা কিছু ছেলের সাথে কথা বলছে। হাসিব আর কিছু না ভেবেই ওর কাছে চলে যায়। রিফা, তুমি এখানে আসলে আর সেটাও আমাকে না বলে? আরে তুমি এখানে? তোমার বাবা মা কিডন্যাপ হয়েছে, আমি আসবো না তো কে আসবে শুনি? ও আচ্ছা, তুমি চলে যাও, আমি ঠিক খুঁজে বের করব। চলে যাবো মানে? কি সব বলতেছো? আমি চাই না আমার জন্য তোমার পরিবারের কারো কোনো প্রকার ক্ষতি হোক। একদম চুপ করো আর বলো এই ছেলেগুলোকে, আর তুমি বা কি করতেছো এদের সাথে? আসলে এরা হলো তোমার গ্যাং, তাই তো? গ্যাং মানে? আর মিথ্যা বলবে না, আমি জানি তুমি একজন মাফিয়ার মেয়ে। ও
সবটা জেনে গেছো তবে? সাথী বলেছে। হুম, ও সত্যি বলছে হাসিব, আমি একজন মাফিয়ার মেয়ে, অনেক খারাপ। আমার কাছে এতদিন লুকাইছো কেন? কারণ যদি আমি বলতাম, তুমি আমার সাথে জীবনও মিশতে না। তাই বলে তুমি এত বড় সত্যিটা লুকায় রেখেছো? প্লিজ হাসিব, আমাকে মাফ করে দাও। আর আমি চাই না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক। কিন্তু আমি তো তোমার পিছু ছাড়বো না। চলো, আমিও যাব তোমার সাথে তোমার বাবা মাকে উদ্ধার করতে। না, তোমার ক্ষতি হবে। হলি হোক, কিন্তু তোমাকে একা যেতে দেব না। এমন পাগলামি করিও না হাসিব, তোমার কিছু হলে তোমার বাবা মার কি হবে? হ্যাঁ, সমস্যা নেই, চলো। এরপরে হাসিবের এমন জোরাজুরিতে রিফাও আর না করতে পারেনি, তাই বাধ্য হয়ে হাসিবকেও নিয়ে যেতে হয়। তুমি যাবে, কিন্তু খুব সাবধানে থাকতে হবে। কেন কেন? কারণ ওদের কাছে অনেক অস্ত্র আছে। কি বলে এইসব? ওরা অনেক খারাপ মানুষ। আচ্ছা, তোমাদের কাছে অস্ত্র নেই? আছে, আমাদের কাছেও আছে অনেক। তুমি কি চালাইতে পারো অস্ত্র? পারি। ও আচ্ছা, ঠিক আছে। তোমরা কি জানো তোমার বাবা মা কোথায় আছে এখন? জানি, ওখান থেকে 2 কিলোমিটার দূরে একটা পরিত্যক্ত বাড়িতে রেখেছে। আচ্ছা ঠিক আছে, চলো। আমি আবারও বলতেছি, সাবধানে থাকতে হবে তোমাকে। এরপর হাসিব, রিফা আর কিছু ছেলে সবাই মিলে গন্তব্যস্থানে যায়, কিন্তু গিয়েই দেখে যে পুরা বাড়িতে লোকজন পাহারা দিচ্ছে। প্রায় 15 থেকে 20 জন লোক হবে। এমন সময় রিফার ফোনে আবার কল আসে। হ্যালো, কোথায় যাইতে হবে এখন আমাদের? ফোনে স্পিকার থাকার কারণে সবগুলো শোনা যাচ্ছে। বাড়ির ভিতরে চলে আসো। আর হ্যাঁ, কোনো চালাকি করতে পারবে না। যদি করো, তোমার বাবা মাকে শেষ করে দিব। ঠিক আছে, যাচ্ছি। রিফা, কি হলো? তুমি বাইরে থাকো হাসিব, আর এই নাও একটা অস্ত্র, তোমার কাছে রাখো, কিছু হলে ব্যবহার করবে। আমিও ভিতরে যাব। প্লিজ দয়া করে ভিতরে যেও না, তুমি বাইরে থাকো। ঠিক আছে, আমি বাইরে আছি, কিন্তু তোমরা যদি বাইরে না আসো আমি কিন্তু ভিতরে চলে যাব। ঠিক আছে। এরপর হাসি বাইরে থাকে আর রিফাও ছেলেগুলো ভেতরে যেতে থাকে। এমন সময় একজন ছেলে রিফাকে বলে ওঠে, আপু, তুমি কি এই ছেলেটাকে চেনো? তোদের দুলাভাই হবে ও। কিন্তু আপু, একটি কথা বলতে চাই, তুমি আবার কি ভাবো না ভাবো? বল, কি বলবি? আপু, এই ছেলেটাকে আমি চিনি, ও গোয়েন্দা। তোর মাথা ঠিক আছে? পাগল একটা। আপু সত্যি, আমি এমন একজনকে দেখেছি। মানুষের মতো কি মানুষ থাকে না? হ্যাঁ থাকে, কিন্তু আমার বিশ্বাস এই লোকই ওই লোক। একদম চুপ কর, আমি হাসিবকে ভালো করে চিনি, ও গোয়েন্দা না। আচ্ছা আপু, সরি। চুপচাপ ভিতরে ঢোক, যে কোনো ভাবেই হোক বাবা মাকে বের করতে হবে এখানে। আপু। এরপর যখন রিফা ভেতরে ঢুকে দেখে যে বাবা মাকে বন্দি করে রেখেছে, ঠিক তখনই রিফা দৌড়ে যেতে ধরল। ওখানেই দাঁড়াও রিফা, যদি এক পা এগিয়ে যাও তো তোমার বাবা মাকে শেষ করব। কে তুমি? কি চাও? চাই তো অনেক কিছুই, আগে বল, কোনো চালাকি করিস নাই তো? না। হঠাৎ এরপরই রিফার ছেলেগুলো গোলাগুলি শুরু করে দেয়। এর মধ্যে রিফাও শুরু করে দেয় গোলাগুলি। প্রায় এক পর্যায়ে যখন সব কিছু থেমে যায়, তখনই রিফা দেখে যে ওর বাবা, বাবা তুমি কোথায়? আশ্চর্য, আমার বাবা কোথায় গেল? ঠিক তখনই একজন বলে ওঠে, তোমার বাবা আমার কাছে। রিফা, এটা দেখে তো রিফা পুরোই অবাক, কারণ হাসিব কখন ভিতরে আসলো। তুমি এখানে হাসিব? মানে বুঝলাম না, কখন ভিতরে আসলে? আমার কাজই তো সঠিক সময় সঠিক স্থানে আসা। মানে কি বলতেছো তুমি? কিছুই তো বুঝতেছি না আমি। মানে হলো আমি একজন ডিবি পুলিশ। এটা কিন্তু ফাজলামি করার টাইম না হাসিব। তোমার সাথে ফাজলামি করার সময়ও আমার নেই, বুঝছো? তোমার বাবা একজন এই দেশের জঘন্যতম ব্যক্তি, যার নামে হাজার হাজার ব্যক্তির পরিবার আজ রাস্তায় নেমেছে। তোমার বাবার জন্যে আমার নিজের মামা মারা গিয়েছে। তোমার বাবা এই আইনের চোখে একজন খুনি, যার একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। হাসিবের মুখে এমন কথা শুনে যেন রিফার বুক ধরফর করতে থাকে। না, আমার বাবা খুনি না। মিথ্যা চাপা থাকে না রিফা, আর তুমিও একজন মাফিয়া, যার বিচার আদালত করবে। আমি শুধুমাত্র আমার দায়িত্ব পালন করব। তুমি এসব জানলে কেমন করে? তোমার সম্পর্কে আমি অনেক কিছু জানি, যেটা তুমি জানো না। মানে? তুমি যেই দিন বউ হয়ে আমার বাসায় আসলে নাটক করতে, সেই দিনই তোমাকে চিনে ফেলেছি আমি। তুমি আমাকে চিনলে কেমনে? তোমার ফটো আগে থেকে আমার কাছে ছিল, তোমাকে মনে মনে খুঁজতেছিলাম, কিন্তু মেঘ না চাইতেই তুমি বৃষ্টি হয়ে এসেছো। তার মানে তুমি জেনে শুনে আমার সাথে এমন করেছো? জি।
আমি বিশ্বাস করি না। হ্যাজ ইউর উইশ। তার মানে তুমি কি আমাকে ভালোবাসো না? জি না, তোমার মতো একজন মাফিয়ার মেয়েকে আমি কেমনে ভালোবাসি বলো? ইঁদুর বিলাইয়ের কি কখনো মিল হয় শুনেছ? সেই রকম তুমি ইঁদুর। এত বড় ধোকা, তাও আবার আমার সাথে! এটা কেমনে করলে তুমি হাসিব? সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। আহা, হাসিবের এমন হাসি দেখে সে ছেলেটা আবার রিফাকে বলতে থাকে, আপু, আমি তোমাকে বলেছিলাম না এই ছেলেকে আমি আগে দেখেছি, এ একজন পুলিশ। তুমি আমার কথা বিশ্বাসই করো নাই। এখন কি হবে আমাদের? কিচ্ছু হবে না, চুপ থাক তুই। রিফা, রাইফেল সব নিচে রাখো, না হলে আমি তোমার বাবা মাকে গুলি করতে বাধ্য হব। তুমি আমার সাথে এত কিছু করো বলতেছো? আমাকে ভালোবাসো না? এটা ব্যাপার না, কিছু কিছু কাজে এমন করতে হয়। ছি হাসিব, তুমি এমন করলে? আমি বুঝেছি সাথী তোমাকে আমার সম্পর্কে আরো বেশি কিছু বলেছে। বলেছে, অবশ্য বলতে চাইনি। আমি রিফা বলতেছি, আমি ছাড়া তোমার জীবনে কেউ থাকবে না। সাথীকে আমি শেষ করে দিব। এ পেশাল বন্ধ করো। আমি এত সহজে ধরা দিব না হাসিব। আমি শুধুমাত্র তোমার জীবনে বউ হয়ে থাকতে চাই। একদম চুপ থাকো, বললাম না? না হলে তোমার বাবা মা কিন্তু আমার হাতে আছে। থাক। এখানে কিন্তু সাথীর কোনো দোষ নেই। আছে, দোষ অবশ্যই আছে। আমার নামে তোমাকে এত কিছু বলেছে, আমি জানি না? বিশ্বাস করে রিফা, সত্যি বলতেছি। একদম চুপ থাকো। আমি চেয়েছিলাম এইসব ছেড়ে দিয়ে একটা নতুন জীবন শুরু করব, কিন্তু সাথী সেটা হতে দিল না। এখানে কোনো দোষ নেই, বললাম না? আছে না নেই সেটা আমি ভালো জানি। অনেক বুঝাইছি তোমাকে। এখন কি তুমি নিজেই ধরা দিবে নাকি আমার আসল রূপটা বের করতে হবে সেটা বলো। আমি তো কোনোভাবেই ধরা দিব না, সাথীকে শেষ না করা পর্যন্ত। সাথী সব কিছু বলেছে, আর আমি এইসব প্ল্যান করেছি। দেখি তুমি সাথীর কি করতে পারো। মানে সাথী তো সবুজকে ভালোবাসতো। বাস্তব, কিন্তু ওকে সবুজ ধোকা দিয়েছে, আর সাথী ও নিজের ভুলটা বুঝতে পেরেছে। কখন এসব ঘটলো? যাই হোক, বলি তবে সবাইকে। আপনারা তো জানেন সাথীর বোন হিয়া আর হাসিব একদিন রাতে ছাদে বসে কথা বলছিল। সেই দিন কিন্তু সাথী ওদের সব কথা শুনেছিল আর ভাবছিল সবুজ তো আমাকে ধোকা দিল, কিন্তু এই হাসিব তো কোনো প্রকার ধোকা দেয়নি। কিন্তু সবুজ যদি আমাকে ভুলে নতুন কোনো মেয়েকে নিয়ে থাকতে পারে, তো আমি কেন পারবো না হাসিবকে ভালোবেসে তার সংসার করতে? এটা ভেবেই হাসিবকে সেই রাতে বলে, হিয়া, তুই আর হাসিব এত রাতে কি করছিস, তাও আবার ছাদে? না আপু, কিছু না, আমার ঘুম আসছিল না তাই ছাদে আসছি। কিন্তু একটু পর দুলাভাই আসছিল তাই গল্প করতেছি। ও আচ্ছা, হাসিব রুমে চলো তো, কথা আছে। অনেকে বলতে পারেন, ভাই সেদিনের রাতের সব কাহিনী কি মিথ্যা ছিল? ভাই, মিথ্যা ছিল। তো সাথীর কথা মতো হাসিবও পিছে পিছে আসি রুমে। সাথী বলো, কি বলবা? সরি, আমাকে মাফ করে দিও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি ভুল মানুষকে ভালোবেসেছিলাম। তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অপমান করেছি। এটা বলি পা ধরে কান্না করতে থাকে সাথী। তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। তবে তোমাকে তখন মাফ করব যখন আমার কথার উত্তর দেবা সত্যি সত্যি। বলো কি কথা? রিফা একজন মাফিয়া, ওর বাবা মাও মাফিয়া, কিন্তু তুমি চিনো কেমনে? একসাথেই পড়াশোনা করেছি, ও আমার বান্ধবী হয়। তুমি কি জানতে ও মাফিয়া? একটু একটু জানতাম, কিন্তু আমার সাথে ভালো সম্পর্ক ছিল। তুমি জানো আমি একটি অফিসে চাকরি করি, কিন্তু আমি একজন ডিবি পুলিশ। কি বলো তুমি এসব? যা বলছি সব সত্যি। এখন তোমাকে যা বলতেছি বাসায় গিয়ে ঠিক এমন এমন কাজ করবা, রেফাকে বুঝতে দেবা না। কিন্তু কোনো কিন্তু না, ওদের জন্য অনেক মানুষের জীবন চলে যাচ্ছে। সো ওর বাবা মাকে ধরার জন্য সাহায্য করো, তবে তোমাকে ক্ষমা করবো আমি। হাসিবের মুখে এমন কথা শুনে সাথী নিরুপায় হয়ে রাজি হয়ে যায়। ঠিক আছে। তুমি জানো না সাথীও কত ডেঞ্জারাস, বুঝছো? আচ্ছা, তুমি যেটা ভালো বুঝো। হাসিবের কথা শেষ হতে না হতেই রিফা বলতে থাকে, ও আচ্ছা, এই কাহিনী। এটা সত্যি হাসিব, তুমি আমার না হলে আমি তোমার জীবনে কাউকে রাখবো না। এইসব জেলে গিয়ে ভাবিও, অনেক সময় পাবে। কথাটা শেষ হতে না হতেই রিফা এমন একটা কাজ করে, রিফা আবার গোলাগুলি শুরু করে দেয়। কিন্তু সেটা কারোর উপর না। এমন গোলাগুলিতে সবাই একটু স্তব্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য। যখনই গোলাগুলি থেমে যায়, হাসিব দেখে যে রিফা নেই এখানে, উধাও। তুমি যেখানেই যাও না কেন রিফা, তোমাকে আমি খুঁজে বের করবই। আর তোমার বাবা মা এখন আমাদের হাতে,
তুমি অবশ্যই তো আসবে। এইসব বলে হাসিব রিফার বাবা মাকে থানায় নিয়ে যায়। তো সেখানে রেখে সোজা বাসায় আসে হাসিব। কি হলো, ধরতে পারলি তুমি? না, সাথীও পালিয়ে গেছে, কিন্তু ওর বাবা মা আমাদের আয়ত্তে আছে। তুমি হয়তো জানো না, রিফা খুব ভালোবাসে ওর বাবা মাকে। এখন কেমনে ধরবো এটাই ভাবতেছি। চিন্তা করিও না, দেখবেও কোনো না কোনো একটা ভুল করবেই, আর সেই সময় তুমি ধরে ফেলবে। আমি খুব ক্লান্ত, ফ্রেশ হয়ে আসতেছি, তুমি একটু খাবার নিয়ে আসো। হাসিবের এই কথাটা শেষ হতে না হতেই হাসিবের বাবা এসে উপস্থিত। হাসি, বৌমাকে খুঁজে পেলি নাকি থানায় যেতে হবে আমাদের? বাবা, তোমাকে আগেও বলছি না, ও তোমাদের বউ না, ও একজন মাফিয়া। আমার সাথে মজা করতেছিস তাই না? তোমার সাথে মজা করতে যাব কেন শুনি? তাহলে বাজে কথা বলতেছিস? শুনো তবে কাহিনী। এরপর প্রথম থেকে শুরু করে হাসিব সবকিছু বলতে থাকে বাবাকে। আর হাসিবের বাবা এটা শোনার পর তো অবাক। এত কিছু হয়ে গেল, আমাকে একটা কথাও জানালি না? তুমি তো আমার কথা বিশ্বাস করতেছো না। এত ডেঞ্জারাস মেয়ে ছিল রিফা, দেখতে তো সিধা সাদা মনে হয়, আর ও ভিতরে ভিতরে এত। বাবা, যাই হোক, আল্লাহ বাঁচাইছে আমাদের সবাইকে। এখনো সমস্যা আছে, ও আমাদের সমস্যা করতে পারে, তাই একটু সাবধান থাকতে হবে। ঠিক আছে রে বাবা, আচ্ছা আমি আসি এখন। ঠিক আছে বাবা। তুমি ফ্রেশ হয়ে রুমে এসো, আমি খাবার নিয়ে আসছি রুমে। ঠিক আছে বউ। এরপর হাসিব ফ্রেশ হয়ে 5-7 মিনিট পর রুমে আসে। রুমে আসতে না আসতেই সাথী বলে, এই যে মহারাজ, আপনার খাবার হাজির, এখন খেয়ে নিন। আসো, তুমিও আসো। আমি খেয়েছি একটু আগে, তুমি খাও, আমি বসে আছি। ঠিক এই সময় কারেন্ট নাই, চলে গেল। এটা কোনো কথা হলো সাথী? খাইতে বসলাম, কারেন্ট গেল গা। হাত পাখা তো আছে, সমস্যা কি? আমি বাতাস করছি তো, তুমি খাও। তখনই হাসিব আবার একটা গান বলতে থাকে। তোমার হাত পাকার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে, আরো কিছু সময় তুমি তাকো আমার পাশে, তোমার হাত পাকার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে। ওই থামবে তুমি? শুনবে তো, সবাই বাসায় আছে। শুনলে তাতে কি? যা, আমার লজ্জা করে না বুঝি? ওলি আমার লজ্জাবতী বউ। তোমারই তো আমি। ওই এখন খাও তো তুমি। আচ্ছা, খাচ্ছি। এরপর হাসিব খেতে থাকে, অন্যদিকে সাথী হাত পাখা দিয়ে বাতাস করতে থাকে। এই মুহূর্তটা এতটাই সুন্দর যা বলার ভাষা নেই, কারণ একজন স্বামী কঠোর পরিশ্রম করে আসবে আর স্ত্রী হাত পাখা দিয়ে বাতাস করবে। এর মতো সুখের অনুভূতি আর হয় না মনে হয়। জানো সাথী, আজ অনেক ভাত খাইলাম। তুই বুঝি? তোমার হাত পাখার বাতাসে জানো আমার প্রাণ ছুঁয়ে দিল, তাই আজ একটু বেশি খেয়ে ফেলছি। আচ্ছা, প্রতিদিন এমন করে হাত পাখা দিয়ে বাতাস করব, আর তুমি খাবে। ঠিক সেই সময় আবার কারেন্টটা চলে আসলো। কারেন্ট আসার আর সময় পেলো না, আর 1 ঘন্টা পরে আসলে কি এমন হতো? আচ্ছা, ফ্যান বন্ধ করে তোমাকে বাতাস করি। আরে না, আমার বউকে আমি কষ্ট দিব না। এরপর হাসিব খাওয়া দাওয়া শেষ করে একটু কাজের জন্য বাইরে যায়। কাজ শেষ করে প্রায় 2-3 ঘন্টা পর আবার বাসায় আসে। এসেই দেখে যে সাথী গোসল করে এসে চুল শুকাচ্ছে বেলকনিতে। তো হাসিব কিচ্ছু না বলে সোজা পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরে সাথীকে। এই কে? কি আবার তোমার জামাই? এমন করে কেউ জড়িয়ে ধরে পেছন থেকে এসে? আমি ভয় পেয়েছি তো। এবার ভালোবাসা দিয়ে ভয় দূর করে দেব আমার সোনা। তাই বুঝি গো, দেখি কি করো। আচ্ছা, দেখো তবে। এটা বলেই হাসিব সাথীর ভেজা চুলগুলো সরিয়ে ঘাড়ে কিস করে। কিস করার সাথে সাথে যেন সাথীর শরীরটা একটু কম্পন দিয়ে উঠল, আবার গলায় কিস করতে থাকে। এই কি করছো? ভালোবাসা দিতেছি, জানো সাথী, তোমার এই চুলের ঘ্রাণ আমাকে পাগল করে ফেলে। ও বাবা, তাই বুঝি? বউ। এটা বলে সাথীকে একটা টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে নেয়। এই হাসিব, আমার কিন্তু লজ্জা লাগছে। স্বামীর কাছে কিসের লজ্জা শুনি? তুমি অনেক রোমান্টিক গো জামাই আমার। তাই নাকি? আচ্ছা, আরো রোমান্টিক হইতে হবে। এটা বলে সাথীর ঠোঁট দুটো নিজের ঠোঁটের কাছে নিয়ে আসে। আসতেই দুজনের নাক দুটো একসাথে হয়। তো হাসিব করে কি, নিজের নাক দিয়ে সাথীর নাকে স্পর্শ করে, বলে তোমার নাকটা অনেক সুন্দর গো। যা দুষ্টু কোথাকার। অনেক। এটা বলে সাথীর ঠোঁটের সাথে নিজের ঠোঁট এক করে দেয়।
প্রায় 2-3 মিনিট কিস করার পরে হাসিব করে কি সাথীর ঠোঁটে একটু কামড় দেয়। এই আমি কষ্ট পাই, এমন করো কেন শুনি? খুব ভালো লাগে আমার, তাই। এমন করো না। আচ্ছা ঠিক আছে। এটা বলে যখনই সাথীর পেটে একটু হাত দেয় ঠিক তখনই ফোনটা বেজে ওঠে আর ফোনের ওপাশ থেকে বলতে থাকে, স্যার একটা খুশির খবর আছে। হাসিব মনে মনে ভাবতে থাকে বর্তমান যে সুখের অবস্থায় আছি আবার নাকি খুশির খবর। কেমন খুশির খবর হলো শুনি? স্যার রিফা যখন পালানোর জন্য যে সিএনজিতে যাচ্ছিল সে সিএনজিতে অ্যাক্সিডেন্ট করেছে। কথাটা শোনার সাথে সাথে হাসিবের বুকটা কেন যেন কেঁপে উঠল। বলো কি, রিফা ঠিক আছে তো? রিফার অবস্থা খুবই খারাপ স্যার। আমরা ওকে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করেছি, কিন্তু শুধুমাত্র আপনাকে দেখতে চাইতেছে। বলো কি? আপনি যত তাড়াতাড়ি পারেন আসেন, আমি অপেক্ষায় আছি। ঠিক আছে, তুমি ওখানেই থাকো, আমি যাচ্ছি এখনই। কি হয়েছে আসিফ? তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? রিফার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, এখন হাসপাতালে ভর্তি আছে, না বাঁচার অবস্থা। ওখানে এখন যাইতে হবে। আমিও যাব তোমার সাথে, আমাকেও নিয়ে চলো। কিন্তু কোনো কিন্তু না, আমাকে নিয়ে চলো সাথে। এরপরে হাসিব সাথীকে নিয়ে সোজা হাসপাতালে চলে আসে কিছুক্ষণের মধ্যে। এসেই দেখতে পায় যে রিফা একটা বেডে চিকিৎসাধীন অবস্থায় শুয়ে আছে। তো হাসিবকে আর সাথীকে দেখতেই উঠতে চেষ্টা করে। ওখানে শুয়ে থাকো, আমি যাচ্ছি তোমার কাছে। এটা বলে হাসিব সোজা রিফার মাথার কাছে বসে। চিন্তা করিও না রিফা, সব ঠিক আছে। আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচবো না হাসিব। মারা যাওয়ার আগে কি তোমার কোলে আমি একটু মাথা রাখতে পারি? কথাটা শোনার সাথে সাথে হাসিব রিফার মাথাটা কোলে নেয়। আরে পাগলি, তোমার কিচ্ছু হবে না। না হাসিব, আমার সময় বেশি নেই। সাথী, এইদিকে আয়। দরজার ওখানে কি করিস? হ্যাঁ। সাথী কান্না অবস্থায় বলতে থাকে, আজ আমার জন্য তোর এই অবস্থা হবে আমি ভাবতেই পারিনি। আমি যদি জানতাম, বিশ্বাস কর, তোকে কখনোই বাসায় আনতাম না। পাগলি একটা, আমার কপালে যে এইটাই ছিল রে। এখানে তোর কোনো দোষ নেই, আমার পাপের সাজা আমি পাচ্ছি। একদম চুপ থাক। সাথী, একটা কথা বলি, শোন। হাসিবকে কখনো কষ্ট দিস না, জানিস হাসিবের বাবা মা অনেক ভালো। তোরা যখন বিয়ের পর গেলি ঘুরতে তোদের বাসায়, তখন জানিস আমাকে কত আদর করেছে, যা আমি আমার বাবা মার কাছেও কখনো পাইনি। তাই ভেবেছিলাম তোর ডিভোর্স হলে আমি হাসিবকে বিয়ে করব। আমার আগে সব অতীত ভুলে নতুন করে বাঁচবো। তাই আমি এসব করেছি রে। আমার ব্যবহারে কষ্ট পেলে মাফ করে দিস। আমায় কথা দে হাসিবকে কখনো কষ্ট দিবি না। জানিস আল্লাহ আমার কপালে সুখ রাখিনি। যাই হোক, আল্লাহ যেটা ভালো বোঝে সেটাই হয়তো করেছে। প্লিজ আমাকে কথা দে না। রিফার মুখে এমন কথা শুনে হাসিব থেকে পুরো রুমের লোক সবার চোখে পানি এসেছে। আমি তোকে কথা দিলাম, কখনো হাসিবকে কষ্ট দিব না, সব সময় অনেক ভালোবাসবো। এখন ঠিক আছে হাসিব, তুমিও কথা দাও কখনো সাথীকে কষ্ট দিবে না। কথা দিলাম। ও হ্যাঁ, আর একটা কথা, আমার বাবা মা তো জেলে, ওদের একটু দেখে রাখিও প্লিজ। ওদের অনেক বয়স হয়েছে, জানি ওরা অনেক খারাপ কাজ করেছে, কিন্তু তবু একটু দেখে রাখিও। হাসিবের নামটা বলা শেষ হতে না হতেই রিফা তার নিঃশ্বাস ত্যাগ করে। রিফা মারা যাবার পরে যেন সবাই হতবাক হয়ে তাকিয়ে শুধুমাত্র ওর দিকে, কেউ কোনো কথা বলছে না। ঠিক তখনই কিছু পুলিশ এসে বলে, স্যার আমরা এখন কি রিফাকে নিয়ে যেতে পারি? কারণ ওকে চেক করতে হবে। তার কোনো দরকার নেই, আমি ওকে আমাদের নিজস্ব কবরস্থানে মাটি দেব। কিন্তু স্যার। কোনো কিন্তু নেই। এরপরে হাসিব রিফাকে বাসায় নিয়ে আসে। লোকজন জড়ো করে গোসল দিয়ে সুন্দরভাবে নিজের কবরস্থানে মাটি দিয়ে আসে। কেন জানি মাটি দিয়ে আসার পর থেকে হাসিবের মন সব সময় খারাপ থাকে। তুমি ইদানিং খুব টেনশন করো, এটা কিন্তু ঠিক না। আমরা তো শুধুমাত্র একটি জিনিসই বর্তমানে করতে পারি রিফার জন্য, আর সেটা হলো দোয়া। সাথী ঠিক বলেছ। এরপরে হাসিব ও সাথী দুজনেই সুখে জীবন কাটাতে থাকে।
মাঝে মাঝে হাসিব রিফার কবরস্থানে গিয়ে দোয়া করে আসে, যাতে রিফাকে আল্লাহ জান্নাতবাসী করে। কিছু কথা এখানে, কিন্তু সাথী মাফিয়া হলেও হাসিবকে মন থেকেই ভালোবেসেছিল, কিন্তু কে জানতো এমনটা হবে।